লাইভ কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অন হয়ে গেছে। এখন একটু স্ক্রিনে লক করে দিতে হবে, লেখার উপরে চাপ দিয়ে ধরে থাকেন। হয়েছে না? থাক। শুরু করতে পারি ভাই, কথা বলো। আসসালামু আলাইকুম, সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা অনলাইন ফ্রি কোর্সের আমাদের ফিজিক্সের যে সেকেন্ড ক্লাস, সেই সেকেন্ড ক্লাসে চলে আসছি। গত ক্লাসের মধ্যে আমরা আলোর প্রতিফলন এই অধ্যায়টা নিয়ে শুরু করছিলাম এবং এই অধ্যায়ের বেসিক যে পর্বটা ছিল তার অনেকটাই কিন্তু আমরা আলোচনা করে ফেলছি, যদিও কিছু অংশ এখনো বাদ আছে আমাদের। তো সেগুলোর পরবর্তীতে আজকে আমরা বাকি যে বেসিক পার্টটুকু আছে আমরা সেগুলো আলোচনা করব এবং তারপরে এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তবে একটা বিষয়, আমরা গত ক্লাসে কিন্তু যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি অলরেডি, যে বিষয়গুলো নিয়ে, তো ওইটার সাপেক্ষে আপনি যদি শাহজাহান তপন বইয়ের ম্যাথগুলো সলভ করতে যান তো আপনি দেখবেন যে আপনি কিন্তু অনেক অধিকাংশ ম্যাথই সলভ করে ফেলতে পারবেন, আপনার সমস্যা হবে না। তবে আপনি আজকের ক্লাসটা যদি করেন, আপনার যে এক্সপিরিয়েন্সটা এখান থেকে পাবেন সেটা হচ্ছে যে আপনি একটা ম্যাথ যখন সলভ করবেন, সলভ করার আগে সেই ম্যাথটাকে যখন আপনি দেখবেন বা একটু অ্যানালাইসিস করবেন, আপনি তার উত্তরটা আগেই গেস করে ফেলতে পারবেন যে আসলে ঘটনাটা কি হবে। তো আজকে এই জায়গাটার জন্যই কিন্তু আমি কি করব, আজকের বেসিকটা নিয়ে আলোচনা করব।
তো আজকের ক্লাসটা প্রপার যদি আপনি করতে পারেন আর গত ক্লাসটাও যদি করে থাকেন, তারপরে ম্যাথ সলভ করাটা আপনার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। তো ক্লাস শুরু করার পূর্বে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা বা বোর্ড ক্লিয়ার দেখছেন কিনা সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, দেন আমি আপনাদের ক্লাসটা শুরু করব। আমাদের সাথে অনেকেই এখন পর্যন্ত সংযুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা যদি আপনারা ক্লিয়ার শুনতে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ক্লাসটা শুরু করব আপনাদের। ক্লিয়ার ভাই, ওকে, ধন্যবাদ মিলন ভাই। তো আজকের টপিকটা নিয়ে আমরা শুরু করব এখন, তার আগে আমি এটা মুছে নেই। তো গত ক্লাসে কিন্তু আমরা বিবর্ধন পর্যন্ত আলোচনা করছিলাম। বিবর্ধনের আগ পর্যন্ত যা কিছু ছিল আমরা সিকোয়েন্সিয়ালি কিন্তু সেই বিষয়গুলা শেষ করছি। তো এখন আজকে যে বিষয়টা শিখব, আসলে আমরা একটা বস্তুকে কখন দেখতে পাই, যখন সেই বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, তাই না? তো এখন একটা দর্পণের মধ্যে আমরা যে কালকে আলোচনা করছি আলো প্রতিফলিত হয়, তো এই প্রতিফলনটা আসলে বাস্তবে কিভাবে হয় বা এই আলোক রশ্মিগুলো আসলে কিরকম নিয়ম মানে চলে সেই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। তো এই নিয়মগুলো যদি আমি জানতে পারি তাহলে আমি গেস করতে পারবো যে একটা বস্তুকে কোথায় রাখলে দর্পণে তার প্রতিবিম্ব কোথায় গঠন হবে। যখন আমি এই রশ্মিচিত্রের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো জানতে পারবো, বিম্বটা কোথায় হবে সেটা আগে থেকেই বলতে পারবো। তো এজন্য শুরুতে যে কাজটা করতে হবে, আমরা 4টা নিয়ম শিখে নিব যে একটা আলোক রশ্মি আসলে কিরকম বিহেভ করে, একটা দর্পণের মধ্যে কিভাবে আপতিত হলে কিভাবে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে যায়, এই আকার নিয়মটা আমরা আজকে দেখব। তো টপিকের নামটা আমি যদি লিখি, আমি এভাবে লিখতে পারি যে রশ্মিচিত্র আকার নিয়ম। রশ্মিচিত্র আকার নিয়ম। তো রশ্মিচিত্র আকার নিয়মগুলো আমরা শিখে ফেলবো শুরুতে, তারপরে আমরা এগুলাকে ব্যবহার করে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করব। তো দেখে আসি তাহলে রশ্মিচিত্র আকার নিয়মগুলোর মধ্যে সবার প্রথমে যে নিয়মটাকে আমি ব্যবহার করতে পারি, আমি অবতল দর্পণের ক্ষেত্রে প্রথমে রশ্মিচিত্র আকার নিয়মগুলো দেখে নিব, তারপর উত্তল দর্পণের ক্ষেত্রে, আচ্ছা পাশাপাশি আমি দুইটা কাজই করব, এক পাশে আমি অবতল দর্পণের জন্য করব আর এক পাশে উত্তল দর্পণের জন্য করব, তাহলে বিষয়টা আরো ইজিলি ক্লিয়ার হবে আপনাদের কাছে। তো রশ্মিচিত্রের ক্ষেত্রে এখন একটা দর্পণ আঁকার পরে সেই দর্পণের মধ্যে যদি আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে কি হবে সেটা প্রথমে দেখে নিব আমরা। যে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে তাহলে কি রকম হবে সেটা আমরা এখন জেনে নিব। তো এটা বোঝার জন্য আমি যে কাজটা করব, শুরুতেই একটা অবতল দর্পণ এঁকে নিব। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা অবতল দর্পণ, যার বাইরের দিকে আমার কি লাগানো আছে, পারা লাগানো আছে। অনেকে রূপার প্রলেপও লাগানো থাকতে পারে অথবা এটাতে রং লাগানো থাকতে পারে, বিভিন্নভাবে এটা তৈরি করা হয়। তো এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। তো আমরা কিন্তু এটাও জানি যে প্রধান অক্ষের মধ্যে এটা হতে পারে আমাদের বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে আমার ফোকাস বিন্দু। আমি এটা বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস বিন্দু। তো কি বলা হয়েছে, আলোক রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, তো প্রধান অক্ষ কোনটা, এই যে রেখাটা আমি সরলরেখাটা আঁকছি সেটা হচ্ছে আমার প্রধান অক্ষ। তো এই প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয় তাহলে কি হবে এটা আমরা দেখে নিই। ধরে নিলাম এইখান থেকে, এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে যায়, এই দর্পণের মধ্যে আপতিত হইল, তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তবে সেটা কোন দর্পণে দেখছি আমরা, এটা কিন্তু দেখছি অবতল দর্পণের ক্ষেত্রে। তো সেম জিনিসটা যদি উত্তল দর্পণের ক্ষেত্রে হয়, আমি একটা কাজ করি, দুই ভাগে ভাগ করে নেই বোর্ডটাকে। তো এখন সেম কাজটা যদি উত্তল দর্পণে হইতো তাহলে কেমনটা হইতো সেটাও আমরা দেখে আসি। এটা আমরা করলাম কোন দর্পণের সাপেক্ষে, অবতল।
এটা হচ্ছে আমার অবতলে। এখন আমরা দেখব উত্তলে কিরকম বিহেভ করে। যদি একটা উত্তল দর্পণ আঁকায় নিই আমি এখানে, উত্তল দর্পণ, তো একইভাবে আঁকায় নিলাম আমি উত্তল দর্পণটা। এটা হচ্ছে আমার উত্তল দর্পণ, যার ভিতরের দিকে কি থাকবে, পারা লাগানো থাকবে। তো এখন এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। তো উত্তল দর্পণের ফোকাস থাকবে ভিতরে, এই বাইরের দিকে দর্পণের মানে ভিতরের অংশে, আর বক্রতার কেন্দ্র ধরে নিলাম এখানে। তো এখন সেম কাজটাই কিন্তু আমি করব, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিগুলো আপতিত হবে। তো এই পাশ থেকে তো আপতিত হবে না, কেন? কারণ এই পাশে তো পারা লাগানো, প্রতিফলিত হইতে পারবে না। সো এই পাশ থেকে যদি আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত যদি হয়, তাহলে এখন তো ভিতরের দিকে তো আলোক রশ্মি যেতে পারবে না। আগের নিয়মে আমি কি বলছি, সমান্তরালে যদি আপতিত হয় সে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে চলে যাবে। কিন্তু উত্তলের ক্ষেত্রে কি প্রধান ফোকাস দিয়ে যাওয়া কি সম্ভব? কারণ ভিতরে তো আলোক রশ্মি যেতে পারবে না, সেটা বাইরের দিকে প্রতিফলিত হবে আলোক রশ্মিটা। তো এজন্য উত্তলের ক্ষেত্রে যেটা হবে, প্রধান ফোকাসে না যেতে পারলেও মনে হবে যে এটা প্রধান ফোকাস থেকে চলে যাচ্ছে। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি যদি আপতিত হয়, সেটা প্রধান ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে। সেটা কোথায়? উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে এই ঘটনাটা অবতলে কিরকম হইবে আর উত্তলের ক্ষেত্রে কিরকম হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এখন এটা হচ্ছে আমাদের রশ্মিচিত্র আঁকার 1 নাম্বার রুলস, সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব আমাদের 2 নাম্বার রুলসটা কি বলে। এটার ঠিক বিপরীত কথাটাই 2 নাম্বার রুলসে হচ্ছে যে আলোক রশ্মি যদি প্রধান ফোকাসের মধ্য দিয়ে আপতিত হয়, এতক্ষণে কি করছে, সমান্তরালে আপতিত হয়েছে, সমান্তরালে আপতিত হওয়ার কারণে প্রধান ফোকাস দিয়ে চলে গেছে। তবে এইবার যেটা হবে, যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে সেটা সমান্তরালে আবার কি করবে, প্রতিফলিত হবে। সেটা আমরা লিখে ফেলি যে আলোক রশ্মি যদি প্রধান ফোকাস হয়ে আপতিত হয়, আলোক রশ্মি যদি প্রধান ফোকাস হয়ে আপতিত হয় তাহলে কি হবে। তো এটা বোঝার জন্য একটা অবতল দর্পণ এঁকে নিলাম আমি আবারও। এটা হচ্ছে একটা আমার অবতল দর্পণ, বাইরের দিকে আমি দ্রুত পারা লাগাই দিলাম, এন্ড এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। তো এটা আমি ধরে নিলাম এটা ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তবে রুলসে কি বলছে, আলোক রশ্মি কিন্তু প্রধান ফোকাসের উপর দিয়ে কিন্তু আপতিত হবে, এটা ফোকাস, এটা বক্রতার কেন্দ্র। তো সেম কাজটা আমি এবার করব। ধরে নিলাম এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি এইভাবে প্রধান ফোকাসের উপর দিয়ে আপতিত হয়ে দর্পণে পড়লো। তো তাহলে তার কি করা উচিত? তাহলে আমি যেটা বললাম, তার প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হইতে হবে। তাহলে সেটা প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালে, এই অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তো এটা হচ্ছে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে উত্তল দর্পণেরটাও আমি দ্রুত এঁকে ফেলি। যদি উত্তল দর্পণের ক্ষেত্রে করি, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার উত্তল দর্পণ। এখন এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তো এখন আপনি চিন্তা করেন যে একটা আলোক রশ্মি তাহলে ফোকাস দিয়ে এইবার কিভাবে আপতিত হবে, কারণ ফোকাস তো উল্টা পাশে আছে, পিছনের পাশে। তো উত্তলের ক্ষেত্রে তাহলে আমাকে যে কাজটা আবার করতে হবে, যে যেহেতু ফোকাস দিয়েই আপতিত হতে পারবে না, তো প্রধান ফোকাস বরাবর আপতিত হচ্ছে বলে যদি মনে হয়, অর্থাৎ আলোক রশ্মিটা যদি এভাবে আপতিত হয়, আমি বলি যদি এইখান থেকে এসে এই জায়গাতে এভাবে আপতিত হয়, তো কি মনে হচ্ছে, সে কিন্তু প্রধান ফোকাসের দিকেই যাচ্ছে। যদি এইভাবে আপতিত হয় উত্তলের ক্ষেত্রে, তাহলে সে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যাবে। এটা হবে উত্তলের ক্ষেত্রে। আর উপরে ঘটনাটা কোথায় হবে, অবতলের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার অবতলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে উত্তলের ক্ষেত্রে। তো আমরা কিন্তু রশ্মিচিত্রের 2টা নিয়ম শিখে ফেললাম। 2টা নিয়ম খুবই সোজা সোজা 2টা নিয়ম ছিল, যে দুঃখিত, যে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আর দ্বিতীয় নিয়মে কি ছিল, যদি প্রধান ফোকাস দিয়েই আপতিত হয় তাহলে সমান্তরালে চলে যাবে। ঠিক আছে। আর উত্তলে যেহেতু এটা সম্ভব হচ্ছে না, কারণ এটার ফোকাস বা সবকিছুই পিছনের দিকে অবস্থিত থাকার কারণে দর্পণের, এটা কিন্তু সম্ভব হচ্ছে না।
এর কারণে আমার এখানে কি হবে, যদি মনে হয় যে সেই বরাবর আপতিত হচ্ছে বা সমান্তরালে আপতিত হইলে মনে হবে যে প্রধান ফোকাসের দিক থেকে চলে যাচ্ছে, এটা আমাদের মনে হবে। তো এইভাবে আমাদের এটা করতে হবে উত্তলের ক্ষেত্রে, আর অবতলের ক্ষেত্রে সেটা সরাসরি করা যাচ্ছে। তো এই দুইটা নিয়ম আপনারা তুলে নেবেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই জানাবেন, আমি এটা আবার রিপিট করব। তো আমি আপনাদের কমেন্ট পড়ে নিই। ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ ভাই। ওকে, তো আমরা এই দুইটা নিয়ম কিন্তু আপনারা তুলে নেবেন। আর আরেকটা কথা, আমি কিন্তু এখানে প্রপারলি আমার কথাটা কিন্তু লিখি নাই, ঠিক আছে? এই কাজটা আপনাদের করতে হবে, আপনারা নিজেরাই আপনাদের খাতায় লিখে নেবেন। কি লিখে নেবেন আমি বলে দিই আবার, যে প্রথম রুলসটার ক্ষেত্রে আমি লিখছি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে চলে প্রতিফলিত হয়, অথবা প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হয়। এটা এইভাবে সুন্দর করে আপনি গুছায় রেখে ফেলবেন। আর দ্বিতীয় নাম্বার রুলস যেটা ছিল সেটাতে আপনাকে বলতে হবে যে আলোকরশ্মি যদি প্রধান ফোকাস হয়ে বা প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় বা প্রধান ফোকাসের দিকে আপতিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। এই জিনিসটা আপনাকে লিখে নিতে হবে, দেন আপনি এই চিত্রগুলো আঁকায় নেবেন, তাহলে আপনি আরো ভালোভাবে বিষয়টা উপস্থাপন করতে পারবেন। তো আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে আমি আর পরবর্তী যে দুইটা রুলস সে দুইটা রুলস দেখব। তো এরপরের যে 3 নম্বর রুলস, সেই 3 নম্বর রুলসটা আমি শিখে ফেলি। 3 নম্বর রুলস হচ্ছে আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে কি হবে, অর্থাৎ বক্রতার কেন্দ্র যে আছে আমার দর্পণের সেই বরাবর যদি আপতিত হয় তাহলে কি ঘটবে, এটা আমরা দেখব এই 3 নম্বর রুলসে। যে আলোকরশ্মি, তো এই রুলসটা আমি লিখে নিই আগে। আলোকরশ্মি যদি কি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে কি হবে, এই রুলসটা আমরা দেখে নিই। আপতিত হয় তাহলে কি হবে, আপনাদের কি ধারণা এটা অবশ্যই আপনারা একটু চিন্তা করে দেখেন। তার মধ্যে আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়ে নেই। একজন লিখছে ভাইয়া উত্তলের ক্ষেত্রে কি সমান্তরাল আর আপাতত দুইটা একটা হবে, আপনি আঁকাইছেন তো দেখা যাচ্ছে, আপনার কমেন্ট বুঝতেছি না ভাইয়া। উত্তলের ক্ষেত্রে কি সমান্তরাল আর আপাতত দুইটা একই হবে, আপনি একসাথে তো দেখা যাচ্ছে। আমি আপনার কমেন্ট আসলে বুঝতে পারি নাই। ওকে, আপনার কমেন্ট আপাতত রাখলাম, আমি কমেন্টটা বুঝতে পারিনি। আপনি যদি সুন্দর করে আরেকটু কমেন্টটা লিখেন তাহলে আমি উত্তর দিতে সুবিধা বোধ করব। ওকে, তো আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে কি হবে, এটা আমরা দেখে আসি। অবতলের ক্ষেত্রে আমরা দেখব, তারপরে আমরা উত্তলের ক্ষেত্রে দেব। আমরা কিন্তু দুই ক্ষেত্রে দেখতেছি, প্রথমে অবতলের ক্ষেত্রে তারপরে উত্তলের ক্ষেত্রে, ঠিক আছে? তো ভালোভাবে দেখবেন যে শুরুতে আমি অবতলের ক্ষেত্রে আঁকাইনি। এটা হচ্ছে আমার একটা অবতল দর্পণ, আমি বাইরের দিকে কি করলাম, পাড়া লাগাই দিলাম। ওকে, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা আমি ফোকাস, এটা হচ্ছে আমার কি বক্রতার কেন্দ্র। আচ্ছা, আমি এটা ক্লোজলি আঁকি তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস। তো রুলস কি বলছে, বক্রতার কেন্দ্র দিয়ে যদি আপতিত হয় তাহলে কি হবে সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো এক্ষেত্রে যেই কাজটা হবে যে বক্রতার কেন্দ্র কোনটা, এইটা, আর এটা হচ্ছে ফোকাস। তো আলোকরশ্মি তাহলে এখান থেকে আমি ধরে নিলাম বক্রতার কেন্দ্র বরাবর এভাবে আপতিত হলো। তো এখানে মজার বিষয় হচ্ছে যে আলোকরশ্মি যেই দিক দিয়ে আপতিত হইছে ঠিক সেম রোড দিয়ে বা সেম দিক দিয়ে এটা প্রতিফলিত হয়ে চলে যাবে যদি সে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়। তাহলে এই দিক দিয়ে সে কি করবে, আবার চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো উত্তলের ক্ষেত্রে তাহলে কিরকমটা হবে, উত্তলের ক্ষেত্রে আমরা দেখে আসি। যে এটা তো আমার অবতলের ক্ষেত্রে, রাইট? এটা হচ্ছে অবতলের ক্ষেত্রে।
তাহলে এবার আমরা দেখব উত্তলের ক্ষেত্রে কি হয়। উত্তলের ক্ষেত্রে তো বোঝার জন্য যেটা করব, আমরা শুরুতে একটা উত্তল দর্পণ এঁকে নিব। এটা হচ্ছে আমার উত্তল দর্পণ। ওকে, তো উত্তল দর্পণে কি থাকবে, ভিতরের দিকে আমার পারা লাগানো থাকবে। এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা ফোকাস, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। ওকে, তো এখন যেটা হবে, যদি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, কিন্তু এখন কি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হইতে পারবে? কারণ এই পাশ থেকে তো আলোক রশ্মি যেতে পারবে না, এই পাশে তো পিছনের পৃষ্ঠ, এই পাশে তো পারা লাগানো আছে। তো তাহলে আমাকে যে কাজটা করতে হবে উত্তলের ক্ষেত্রে বরাবরই যেটা করতে হয়, যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হচ্ছে বলে মনে হয় যদি কখনো, অর্থাৎ আলোক রশ্মিটা যদি এইভাবে আপতিত হয়, যে আমি ধরে নিলাম যে একটা আলোক রশ্মি এইভাবে আপতিত হইল, তো এটাকে যদি আমি যেতে দিতাম, তো এটা যদি যেতে দিতাম তাহলে এটা সরাসরি বক্রতার কেন্দ্রেই যাইতো। যদি কখনো পসিবল হইতো তাহলে কিন্তু বক্রতার কেন্দ্রেই যাইতো, কিন্তু বক্রতার কেন্দ্র বরাবর যাচ্ছে বলে যদি মনে হয়, তো সেক্ষেত্রে সেম কাজটা হবে, যে দিক দিয়ে সে আসছে সেদিক দিয়েই সে আবার কি করবে, চলে যাবে। এটা বক্রতার কেন্দ্র বরাবর যদি কখনো আপতিত হয় বা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সে যেদিক দিয়ে আসবে সেদিক দিয়ে চলে যাবে। আমি কিন্তু বারবার সেম কথাটা বলতেছি, আপনারা নোট করে নেবেন। তো এরপরে আমাদের রশ্মিচিত্র আঁকার যে লাস্ট নিয়ম, সেই লাস্ট নিয়মটা আমরা দেখব। সেটাও অনেক ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা আমরা দেখে আসি। যে আলোক রশ্মি যদি এইদিকে কোথাও আপতিত না হয়ে একদম মেরুবিন্দুতে আপতিত হয়, তখন কি হবে সেটা আমরা দেখব। তো আমি লিখে ফেলি, আলোক রশ্মি যদি মেরুতে আপতিত হয়, আলোক রশ্মি যদি মেরুতে আপতিত হয়, তো এটা আমরা লিখে ফেলি। তাহলে কি হবে, তার জন্য আমি শুরুতেই প্রথমে যে কাজটা করব, প্রথমে অবতল দর্পণ এঁকে নিব। প্রথমে হচ্ছে আমার অবতল দর্পণের ক্ষেত্রে। ওকে, তো এটা হচ্ছে আমার অবতল দর্পণ, এটা প্রধান অক্ষ, আমি বাইরের দিকে আবারও পারা লাগাই নিলাম। এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তবে এইবার কি বলা হয়েছে, আলোক রশ্মি যদি মেরু বিন্দুতে আপতিত হয়, তো একটা আলোক রশ্মি যদি ধরলাম এই জায়গা থেকে আপতিত হচ্ছে, সে যায় মেরু বিন্দুতে যদি আপতিত হয়, তাহলে যেই কোণে আপতিত হইছে, প্রধান অক্ষের সাথে যে কোণে আপতিত হইছে, সেম কোণেই কিন্তু সে প্রতিফলিত হয়ে চলে যাবে। অর্থাৎ এখানে যেই কোণে আপতিত হইছে সেম কোণে সেটা আবার প্রতিফলিত হয়ে চলে যাবে। খুবই সিম্পল, মেরুবিন্দুতে আপতিত হইলে প্রধান অক্ষের সাথে যে কোণে আপতিত হইছে সেম কোণে প্রতিফলিত হয়ে চলে যাবে। এটা যদি আই কোণ হয় আর এটা যদি আর কোণ হয়, তো এই ঘটনার ক্ষেত্রে আমি বলতে পারবো আমার কোণ আই ইজ ইকুয়াল টু কোণ আর, যদি মেরুবিন্দুতে আপতিত হয়। ঠিক আছে, তো এটা যদি উত্তলের ক্ষেত্রে ঘটে, আমি যদি এটা উত্তলের ক্ষেত্রে লিখি তাহলে কি করতে পারবো দেখে আসি। উত্তল, তো উত্তলের ক্ষেত্রে যেটা করব, আমি শুরুতে একটা উত্তল দর্পণ এঁকে নিলাম একইভাবে। এটা হচ্ছে আমার উত্তল দর্পণ, আর এখানে এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এখন যদি উত্তলের মেরুতে আপতিত হয়, তো সেম ঘটনাটাই তো ঘটবে, আর এটা আঁকাটা খুব বেশি এটা কঠিন হবে না, কারণ এটা আমরা বুঝতেই পারতেছি যে এখানে যদি আপতিত হয়, যেই কোণে আপতিত হবে ঠিক সেম কোণে এটা আবার প্রতিফলিত হয়ে চলে যাবে। তো আমরা কিন্তু এখন রশ্মিচিত্র আঁকার 4টা নিয়ম শিখে ফেললাম, যে রশ্মিচিত্র ক্ষেত্রে রশ্মিগুলো, এই আলোক রশ্মিগুলো দর্পণে কিভাবে আপতিত হইলে কিভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে, এই নিয়মগুলো কিন্তু আমরা শিখে ফেললাম, 4টা নিয়ম। তো এই নিয়মগুলোকে ব্যবহার করে এখন আমরা জানবো যে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব তৈরি হবে, এই জিনিসটা আমি এবার শিখবো। তো আমি যদি 2-1টা নিয়ম জাস্ট আপনাকে দেখাই দেই, আপনি এরপরে যেটা নিজে থেকে পারবেন, যে পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি বস্তু রাখে যদি আপনি দর্পণটাকে সামনে ধরেন, তার বিম্ব কোথায় হবে সেটা আপনি নিজে থেকে খুব সহজে করতে পারবেন। একটু পরেই যদি আমি সেটা আলোচনা করি তারপর থেকেই, তো এটাও আপনি তুলে নেবেন আপনারা। ততক্ষণে আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখে নেই, আপনারা এটা তুলে নেবেন সবাই। জীবন ভাই লেখছে, ভাই উত্তল দর্পণটা আবার একটু ভালোভাবে বলেন। ওকে ভাই, ওকে। তো
তো এখন তাহলে আমরা দেখি উত্তলের ক্ষেত্রে আমি কি বলছি, যে এখন দেখেন উত্তলের কিন্তু পিছনের পাশে পাড়া লাগানো আছে, তাই না? পিছনের দিকে পাড়া লাগানো আছে, যার কারণে এই পৃষ্ঠে কিন্তু আলোক রশ্মি প্রতিফলিত হইতে পারবে না। আলোক রশ্মি কিন্তু অলওয়েজ এদিক থেকেই প্রতিফলিত হইতে হবে উত্তলের ক্ষেত্রে। তো এখন উত্তলের ক্ষেত্রে কি কখনো সম্ভব যে প্রধান ফোকাস দিয়েই আলোক রশ্মিটা যাওয়ার জন্য? এটা কি কখনো পসিবল একদম ফোকাস দিয়েই? কারণ এই পাশে তো আলোক রশ্মি আসতেই পারবে না, আলোক রশ্মি তো অলওয়েজ ওই পাশে। তো এই জন্য উত্তলের ক্ষেত্রে আমরা যেই কাজটা অলওয়েজ করছি, যে যখন অবতলে ফোকাস দিয়ে গেছে উত্তলের ক্ষেত্রে, তখন আমরা চিন্তা করছি যে প্রধান ফোকাসের দিকে যাচ্ছে বলে যদি মনে হয়, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। বক্রতার কেন্দ্রের দিকে যখন অবতলে গেছিল উত্তলের ক্ষেত্রে, তখন আমাকে কি চিন্তা করতে হবে, যে বক্রতার কেন্দ্র বরাবর যদি যাচ্ছে বলে মনে হয় তাহলে কি হবে সেটা আমাকে মাথায় রাখতে হবে। একইভাবে এখানে মেরুতে আপতিত হওয়ার ব্যাপারটা তো খুবই ইজি। যদি মেরু বিন্দুতে আপতিত হয়, যে কোণে আপতিত হবে সেম কোণে প্রতিফলিত হয়ে চলে যাবে। তো এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, আমরা সামনে এগুলো আরো আলোচনা করব, তখন আপনারা বুঝতে পারবেন আরো ভালোভাবে। তো আমি এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি এবার দেখব, আপনারা সবাই যেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি, যে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব তৈরি হবে সেটা আমরা দেখব। এটা ইন্ডিভিজুয়ালি আমরা দেখব। প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে সবগুলো দেখে নিব, তারপর উত্তলের ক্ষেত্রে দেখব, ঠিক আছে? তো আমি এটা মুছে দিচ্ছি, আপনারা এটা তুলে নেবেন সবাই সুন্দর করে। ওকে, ওকে লেটস গো। এবার আমরা দেখব যে রশ্মিচিত্রের মাধ্যমে এবার দেখব প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করার ব্যাপারটা, যে কিভাবে অবস্থান নির্ণয় করা যায়। তো আমি টপিকটা লিখে নিলাম যে রশ্মিচিত্রের মাধ্যমে প্রতিবিম্বের অবস্থান রশ্মিচিত্রের মাধ্যমে প্রতিবিম্বের অবস্থান। ওকে, তো রশ্মিচিত্রের মাধ্যমে প্রথমে আমরা যে কাজটা করব, অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা করে নেব, তাই আমি চাইলে লিখেও নিতে পারি যে আমরা সবার প্রথমে অবতলেরটা দেখব। অবতল দর্পণের প্রতিবিম্বের অবস্থানটা আমরা আগে দেখব। তো এখন একটা দর্পণের কোথায় কোথায় বিম্ব রাখা আসলে পসিবল সেগুলো তো আমাকে বুঝতে হবে আগে। যার জন্য আমি একটা কাজ করব, শুরুতে একটা অবতল দর্পণ আঁকায় নিচ্ছি, যে এটা হচ্ছে আমার অবতল দর্পণ আর এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। এটাকে আমি ধরলাম আমার ফোকাস, আর এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। এটা ফোকাস আর এটা বক্রতার কেন্দ্র। তো একটা অবতল দর্পণের কোথায় কোথায় তাহলে বস্তু রাখা সম্ভব? বক্রতার কেন্দ্রের বাইরে রাখতে পারি, অথবা বক্রতার কেন্দ্রের উপরেও বস্তুটা রেখে দেখতে পারি। ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে বস্তুটা রেখে দেখতে পারি। আবার ফোকাসের উপরেও কিন্তু আমরা বস্তু রেখে টেস্ট করে দেখতে পারি, তাই না? তারপরে ফোকাস আর মেরুর মাঝখানেও রেখে আমরা কিন্তু চেক করে দেখতে পারি যে তার বিম্ব কোথায় হবে। আমরা সবগুলো নিয়মই দেখব ধীরে ধীরে। আর আরেকটা জিনিস আছে, যদি একদম অনেক দূরে রাখি, অর্থাৎ অসীমে বস্তুটা রাখি, তাহলেও কেমন বিম্ব হবে সেটাও আমরা বুঝতে পারবো এই টপিক থেকে। তো তাহলে সবার প্রথমে যে কাজটা করব, আমরা বক্রতার কেন্দ্রের বাইরে একটা বস্তু রেখে দেখব যে তার বিম্বটা কোথায় হয়। তো এই জন্য আমি একটা কাজ করি, উপরে আমি টপিকটাই লিখে ফেলি। আমাদের 1 নম্বর একটা নিয়ম আমরা শিখে নিই, যে বক্রতার কেন্দ্রের বাইরে বস্তু রাখলে তাহলে কোথায় বিম্ব তৈরি হবে। এখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন সেটা। লক্ষ্য করুন যে আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার বস্তু, এটা বস্তুর এই উপরের দিকটা তীর চিহ্ন দিয়ে দিলাম, তাহলে আমার সেটা সিধা না উল্টা সেটাও বুঝতে সুবিধা হবে। তো এখন আপনাদের যে রশ্মিচিত্র আঁকার নিয়মগুলো শিখলেন, সেই চিত্রগুলো বা সেই নিয়মগুলোকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি, আমি ধরে নিলাম যে ঠিক এই বিন্দু থেকে, একদম উপরের বিন্দু থেকে, তীরের এই মাথা থেকে একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, কি হয়? যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত করলাম, তাহলে আমরা কি জানি? এটা
কোন দিক দিয়ে প্রতিফলিত হবে এটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করছি যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হইলে সেটা প্রধান ফোকাস দিয়ে কিন্তু চলে যাবে, এটা কিন্তু আমরা শিখছি। তাহলে আমি সেই কাজটাই করলাম, এটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। ওকে, ডান। এখন আরেকটা জিনিস দেখি আমরা, একটা আলোক রশ্মি যদি মেরুতে আপতিত হয় তাহলে কি হবে সেটাও কিন্তু আমরা শিখছি যে যে কোণে আপতিত হবে সেম কোণে কিন্তু সেটা আবার প্রতিফলিত হয়ে চলে যাবে, তাই না? তো এই কাজটাও আমরা করে ফেলি এই মুহূর্তে, যে একটা আলোক রশ্মি এইখান থেকে যায় যদি মেরু বিন্দুতে আপতিত হয় তাহলে যেটা হবে যে কোণে আপতিত হইছে সেম কোণ করে সেটা আবার এখান থেকে চলে যাবে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে এই যে এই জায়গা থেকে আমি দুইটা আলোক রশ্মি বের করে নিয়ে আসলাম, আপনারা চাইলে কিন্তু চারটা নিয়মই করতে পারেন, আমি জাস্ট দুইটা নিয়ম অ্যাপ্লাই করলাম। তো এই বিন্দুর থেকে যে আলোক রশ্মিগুলো বের হয়ে প্রতিফলিত হইল তারা আবার কোথায় মিলিত হইল? এই বিন্দুতে, রাইট, এই বিন্দুতে মিলিত হইল। তো আমাদের কনসেপ্ট থেকে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আলোক রশ্মিগুলো প্রতিফলিত হয়ে কোনো বস্তু থেকে আলোক রশ্মিগুলো যখন দর্পণে প্রতিফলিত হয় হয়ে আবার যেই বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে তার বিম্ব তৈরি হয়। তাহলে এই কনসেপ্ট থেকে আমি বলতেই পারি যে আমার তীরের এই মাথাটার বিম্বটা কোথায় তৈরি হবে? এই জায়গাতে তৈরি হবে, কারণ এখানে আলোক রশ্মিগুলো মিলিত হচ্ছে, রাইট। একইভাবে এই জায়গা থেকে যদি আলোক রশ্মিগুলো এই একদম নিচের এই মাথা থেকে যদি আলোক রশ্মিগুলো এইভাবে এখানে প্রতিফলিত হয় তারা ঠিক সমানভাবে এখানেই মিলিত হবে। তাহলে ওভারঅল কি হচ্ছে, নিচের জায়গাটার প্রতিফলিত ইয়াটা পাচ্ছি, বিম্বটা পাচ্ছি এখানে, আর এই তীরের মাথার বিম্বটা পাচ্ছি এখানে। দুইটাকে যদি আমরা মিলিত করে দেই তাহলে কিন্তু আমরা এই বস্তুটার বিম্বটাই পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলতেছি এটা বোঝানোর জন্য, কারণ এটা বোঝাটা অনেক জরুরি। আপনি একটা বা দুইটা নিয়ম যদি বুঝে যান বাকিগুলা কিন্তু নিজে থেকে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো আমি যে কাজটা করতেছি, কিভাবে আমি চিন্তা করতেছি আমি সেটা কিন্তু বলতেছি। দেখেন এখানে একটা বস্তু রাখছি, তো এখন এই বস্তু থেকে কি একটা দুইটা আলোক রশ্মি দর্পণে আপতিত হবে? না, এখান থেকে কিন্তু অসংখ্য আলোক রশ্মি দর্পণে আপতিত হবে। তো এই অসংখ্য আলোক রশ্মি কি আমাদের দ্বারা আঁকা সম্ভব? না। যার জন্য আমি কি করছি, একদম বস্তুর উপরের একটা বিন্দু থেকে আলোক রশ্মি বের করব আর বস্তুটার একদম নিচে থেকে একটা আলোক রশ্মি বের করে অ্যাপ্লাই করে দেখব যে কোথায় তারা মিলিত হয়। তাহলে দুইটাকে যদি যোগ করে দেই তখন তার প্রতিবিম্বটা আমরা গেস করতে পারতেছি। তো এই বিন্দু থেকে আমরা কি জানি, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যদি আপতিত হয়ে দর্পণে পড়ে তাহলে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, আর আমি সেম কাজটাই কিন্তু এখানে করছি। আবার এই বিন্দু থেকেই যদি মেরুতে আপতিত হয় তাহলে যে কোণে আপতিত হবে সেম কোণে কিন্তু প্রতিফলিত হয়ে চলে যাবে। তো সেম কাজটা এখানেও আমি করছি, সেম কোণে প্রতিফলিত হয়ে চলে গেছে এবং এই দুইটা রশ্মি এই বিন্দুতে যাই মিলিত হয়েছে। আর এই বিন্দুতে যেহেতু মিলিত হয়েছে তখনই আমি ডিসাইড করে নিতে পারবো যে আমি কনফার্ম যে এই বিন্দুটার প্রতিবিম্ব এখানেই তৈরি হবে, ঠিক আছে? তো একইভাবে এই জায়গা থেকে যদি এখানে 0 ডিগ্রি কোণে আপতিত হয় মেরুতে, 0 ডিগ্রি কোণে তো প্রতিফলিত হবে, একই দিক দিয়ে আলো রশ্মিটা আবার চলে যাবে, আবার এটা বক্রতার কেন্দ্র দিয়েই যাবে, আবার বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হবে, যার কারণে এই জায়গার বিম্বটা ঠিক তার উপরে তৈরি হয়ে যাবে, এখানে আমি ধরে নিতে পারবো। তো এখন এই দুইটাকে যোগ করলে আমি তার বিম্বটা পাচ্ছি। তো এখন আমাকে কিন্তু আলাদাভাবে বলতে হবে না যে বক্রতার কেন্দ্রের বাইরে বস্তু রাখলে বস্তুটা কেমন হয়, এটাকে আমাকে আলাদাভাবে বলা লাগবে না, কারণ আপনি তাকায় বুঝতে পারতেছেন যে বিম্বটা হবে সেটা বস্তুর থেকে আকারে কি হবে, ছোট হবে, সেটা কিন্তু আপনি তাকায় দেখতে পারতেছেন ছোট হবে। আবার আপনি কিন্তু চিত্র থেকেই এটাও সিদ্ধান্ত নিতে পারতেছেন যে বিম্বটা তৈরি হবে, এই বিম্বটা কিন্তু এটা কি ছিল, সোজা ছিল, এটা কি হয়েছে, উল্টা হয়েছে, অর্থাৎ বিম্বটা উল্টা হয়েছে। তো আর কি কি সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে, আপনি যদি এখানেই তাকান আরও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যে বিম্বটা দর্পণের পিছনে নয় সামনেই তৈরি হয়েছে। আমাদের রশ্মিচিত্র নিয়ম কিন্তু এটাই বলতেছে যে সামনেই তৈরি হয়েছে, আর এটাই ঘটবে বাস্তব ক্ষেত্রেও। তো তাহলে আমরা কিন্তু একটা দর্পণে বস্তু রাখলে তার বিম্ব কোথায় হবে সেই বিষয়টা কিন্তু এবার বুঝতে পারছি। তবে কোথায় বস্তু রাখছিলাম, বক্রতার কেন্দ্রের বাইরে। তো আমরা কিন্তু এখন অন্যান্য বিষয়গুলো আরও কিছু নিয়ম মানে আরও অন্যান্য জায়গার মধ্যে বস্তুটা রেখে তারপরেও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারবো, ঠিক আছে? সো আমরা দেখবো, সেগুলোও দেখবো অ্যাপ্লাই করে। তো এরপরের তাহলে নিয়মটা আমি দেখে নেই, অন্য একখানে বস্তুটা রেখে দেখি কি হয়। আমি তাহলে এখানে লিখি এবার যে আচ্ছা আমি এখানে কি কি জানলাম সেটাও আমি লিখে দিই, আপনাদের সুবিধা হবে নোটের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমি কি কি ডিসিশন নিলাম, যে বিম্ব
বিম্ব, আমার বিম্বটা কি হবে? বাস্তব হবে। কেন বাস্তব হবে? কালকে আমরা এটা শিখছি যে সামনের দিকে বিম্ব হলে সেটাকে আমরা বলি বাস্তব। তাহলে বিম্বটা বাস্তব হবে, একটা জিনিস শিখলাম। আরেকটা, এটা ছোট হয়েছে না বড় হয়েছে? বিম্বটা ছোট হয়েছে, তাহলে আমি বলতে পারবো যে বিম্বটা খর্বিত, রাইট। তারপরে আরো কিছু এখানে দেখে কি বোঝা যাচ্ছে? বিম্বটা কিন্তু উল্টা হয়েছে, তাহলে আমি বলতে পারবো বিম্বটা উল্টা হবে। তাহলে বাস্তব হবে, খর্বিত হবে, উল্টা হবে। এখন একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, আমরা কিন্তু নর্মালি যেটা করি এই অধ্যায় করতে গেলে, যে আমরা এটা অনেকে মুখস্থ করে ফেলি যে বক্রতার কেন্দ্রের বাইরে বস্তু রাখলে বিম্বটা এরকম এরকম হয়, বাস্তব হয়, খর্বিত হয়, উল্টা হয়। তবে এটা আমরা কেন মুখস্থ করব? যদি আমরা একটা খাতার মধ্যে খুবই দ্রুত কিন্তু এটা আমরা এঁকে নিতে পারবো যদি আমি প্র্যাকটিসটা আমার জানা থাকে। তো আমি কিন্তু বুঝতে পারতেছি এটা কেন হইলো, আমাকে কিন্তু এটা মুখস্থ করতে হবে না। তো এই মুখস্থ করার এই বিষয়টা কিন্তু আমাদের ফিজিক্সে বলতে গেলে একদম নাই। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের লজিক্যাল, প্রত্যেকটার পিছনে কারণ থাকে, আমাদের সেগুলো জানতে হবে, তাহলেই কিন্তু আমি ভালো পারফর্ম করতে পারবো। তো কেন এটা হইলো সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই এই মুখস্থ বিদ্যার আশ্রয়টা আপনাকে নিতে হচ্ছে না এই জায়গা থেকে। তো তারপরে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় নিয়ম। 2 নম্বর নিয়মটা আমরা দেখব। এখন তো বক্রতার কেন্দ্রের বাইরে রাখলাম, এবার যেটা করব বক্রতার কেন্দ্রের উপরে রেখে দেখি তো কি হয়। তাহলে আমরা কিছুটা ধারণা নিতে পারবো। যে আমি লিখে দিই, আমি এই পাশে লিখি এটা, বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে, বক্রতার কেন্দ্রে যদি বস্তুটা রাখি তাহলে কি হবে সেটা আমরা দেখে আসি এবার। ওকে, তো একইভাবে আমি একটা অবতল দর্পণ এঁকে নিলাম। আমি কিন্তু শুধুমাত্র অবতল দর্পণের জন্য এটা করতেছি, আমি আবারও বলে দিলাম, দুঃখিত, আমি চিত্রটা ঠিকভাবে এঁকে নিই। এটা আমার অবতল দর্পণ, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটাকে আমি ধরে নিলাম আমার ফোকাস, আর এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। এটা ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এবার কি হয়েছে, আমি বস্তুটাকে কোথায় রাখবো? বক্রতার কেন্দ্রে রাখবো। তো সেটাই করি, আমি ঠিক বস্তুটা বক্রতার কেন্দ্রের উপরে রাখলাম। ওকে, বক্রতার কেন্দ্রের উপরে বস্তুটা রাখলাম। এখন আমি সেম কাজটা, যে রশ্মিচিত্রের মাধ্যমে যেই কাজটা এখানে করছি সেম কাজটা ওইখানেই করব। প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম, এখানে কোনো ডিফারেন্ট নেই। কি নিয়ম ছিল? একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়, আপতিত হবে, আর আপতিত হলে কি হবে সেটা তো আমরা এখন জানি, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। সেটা কি হবে? সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। ওকে, আমি সেই কাজটা এখানে করে নিলাম। এটা আবার দ্বিতীয় ক্ষেত্রে আমি কি করছিলাম, যদি মেরুতে আপতিত হয় এখান থেকে, এই জায়গা থেকে আমি আবার মেরুতে যাই আপতিত করলাম। তো মেরুতে আপতিত হইলে যে কোণে আপতিত হইছে সেম কোণে কিন্তু প্রতিফলিত হয়ে চলে যাবে। তো সেম কাজটাই আমি আবার করলাম এখানে, যে কোণে আপতিত হইছে সেম কোণে এটা প্রতিফলিত হয়ে, দুঃখিত এখানে আমি একটু এলোমেলো করছি, আপনারা একটা কাজ করতে পারেন, এটা স্কেল দিয়ে করতে পারেন, তাহলে আপনারা একদম অ্যাকুরেট মাপটা এখান থেকে পেয়ে যাবেন। তো মেরুতে আপতিত হইলে এইভাবে প্রতিফলিত হয়। তো তাহলে এই বিন্দুর বিম্ব কোথায় হবে সেটা তো আমরা অলরেডি বুঝে গেছি, এই বিন্দুর বিম্ব হবে এই জায়গাতে। আমি এটা এভাবে নিয়ে নিলাম, আর উপর থেকে সেটা যদি আমি নিচে একদম যোগ করে দেই তাহলে আমি তার প্রপার বিম্বটা পেয়ে যাব। তো এইবার তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে বক্রতার কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে তার বিম্ব কোথায় তৈরি হবে, এটা কিন্তু আমরা এখন সিদ্ধান্ত নিতে পারবো। তো কি দেখতে পাচ্ছি আমরা অলরেডি, আমি যদি এখন তার ক্রাইটেরিয়াগুলা বা প্রপার্টিসগুলো যদি আমি এখন লিখি বিম্বের, আমি লিখে দিলাম যে বিম্ব কি হবে বলেন তো, আপনারাই বলেন, বাস্তব না অবাস্তব? যেহেতু সামনে হইছে তাহলে সেটা কি হবে? বাস্তব। তারপরে দ্বিতীয় কথা, এটা কি সোজা নাকি উল্টা? আমি দেখেই বুঝতে পারতেছি এটা সোজা নয়, সরি, এটা হবে উল্টো, এটা হবে উল্টো বা উল্টা। ওকে, তারপরে আরেকটা জিনিস কি ছিল, এটা খর্বিত হয়েছে না বিবর্ধিত হয়েছে? আপনি যদি স্কেল দিয়ে এক্স্যাক্টলি মাপে দেখেন আপনি দেখবেন যে এটা একটুও বেশি বড় হয়নি বা একটুও ছোট হয়নি, একদম সমান হবে এটা। তো তাহলে আমি বলতে পারবো বিম্বটা বস্তুর কি হবে? সমান হবে, বিম্ব বস্তুর সমান হবে। তো বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে কেমন বিম্ব হবে সেটা আমরা বুঝতে পারছি, আর বক্রতার কেন্দ্রের বাইরে বস্তু রাখলে তাহলে কেমন বিম্ব হবে সেটাও কিন্তু আমরা বুঝে গেছি। তো দুইটা নিয়ম কিন্তু আমরা অলরেডি দেখে ফেললাম। এরপরে আরো কিছু নিয়ম দেখবো এখন আমরা, তো এটা আপনারা তুলে নিবেন, সাথে আপনাদের কমেন্ট আমি পড়ে নিচ্ছি।
ওটা আমি খর্বিত লিখছি এখানে, ঠিক আছে, এটা খর্বিত হবে। আর এখানে লিখছে ভাইয়া অবতলেরটা আরেকবার বুঝাই দেন। ওকে, আমি অবতলেরটা আরেকবার আলোচনা করব। খালিদ হাসান লিখছে 1 নং, বক্রতার বাইরে থেকে সমান্তরালে দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যায়। আবার আমি মেরুতে না দিয়ে যদি আবার তখন প্রধান ফোকাস দিয়ে আপতিত করি তাহলে তো প্রধান অক্ষের সমান্তরাল হবে। হ্যাঁ, অবশ্যই হবে। আপনি 4টা নিয়মের মধ্যে যে কোনো 2টা নিয়ম অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আমি যে 4টা নিয়ম করছি আমি কিন্তু 2টা অ্যাপ্লাই করতেছি। তো এই ক্ষেত্রে খালিদ ভাই যেটা লিখছে, খালিদ ভাইকে বলবো যে আপনি যে কোনো 2টা নিয়ম অ্যাপ্লাই করবেন। আপনি যেটাই অ্যাপ্লাই করেন না কেন, আপনি জাস্ট দেখবেন যে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হচ্ছে। তো যেখানে মিলিত হবে, আমার ক্ষেত্রে যেখানে মিলিত হচ্ছে, আপনি দেখবেন আপনার ক্ষেত্রেও সেম জায়গাতে মিলিত হবে। যদি আপনার চিত্র ঠিক থাকে অবশ্যই মিলিত হবে এবং সেম জায়গাতেই বিম্ব তৈরি হবে। এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই, আপনি নিজে ট্রাই করে দেখবেন বাসায়। আমি তো জাস্ট নিয়মগুলো আপনাকে দেখাই দিলাম, আর 2টা নিয়ম অ্যাপ্লাই করে আমি সেগুলো জাস্ট কি করতেছি, পরীক্ষা করতেছি। আপনি নিজে অ্যাপ্লাই করে দেখেন, অবশ্যই আপনারটাও মিলবে। ভাই খুবই সুন্দর, ধন্যবাদ ভাই রাকিব সরকার ভাই। ওকে, আমি এর পরবর্তী তাহলে বিষয়গুলোতে যাচ্ছি। আমরা 2টা নিয়ম দেখলাম। এখনো যাতে কারো যদি এখনো বুঝতে অসুবিধা হয় তো এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমি কিন্তু আবার আলোচনা করতেই থাকবো, ঠিক আছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা এই 2টা নিয়মকে ব্যবহার করে এখনো ট্রাই করতেই থাকবো, আমাদের কিন্তু শেষ হয়নি। আরো কিছু নিয়ম ক্ষেত্রে আমরা দেখি এগুলো কি হয়। এইবার আমরা যেটা করব, আমরা কিন্তু বক্রতার কেন্দ্রের বাইরে রেখে ট্রাই করছি, বক্রতার কেন্দ্রে রাখছি। এবার ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে রেখে দেখি বস্তুটা বিম্ব কোথায় তৈরি হয়, এটাও আমরা এবার দেখে আসি। তাহলে এই টপিকে আমরা কি লিখবো এই নিয়মে? এটা আমাদের 3 নম্বর নিয়ম হচ্ছে তাহলে যে বস্তু ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে রাখলে, বক্রতার কেন্দ্রের মাঝে রাখলে তাহলে কি হয় সেটা আমরা দেখে আসি। তবে এখানে একটা কথা বলে দেই, সবাই যেটা ভুল করে, ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে বলতে যে ঠিক একদম মাঝখানে সেটা কিন্তু আমি বলি নাই। আপনি এই 2টা বিন্দুর মাঝখানে যে কোনো জায়গার মধ্যে বস্তু রাখে দেখতে পারেন। আমি নিয়মটা শিখাবো সেটা সত্যই হবে। ওকে, তো আমি এখানে শুরু করি। তো এটা বোঝার জন্য যেটা করব, শুরুতেই আবার একটা অবতল দর্পণ আঁকায় নিব আমি। তো সেটাই করি, আমি একটা অবতল দর্পণ এঁকে নিলাম। এটা হচ্ছে আমার অবতল দর্পণ। ওকে, এটা হচ্ছে আমার কি ফোকাস, আর এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, ফোকাস আর বক্রতার কেন্দ্র। তো কি বলা হয়েছে, এবার বস্তুটাকে আমি রাখবো ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে যে কোনো একটা জায়গাতে, ঠিক আছে, যে কোনো। তো আমি রাখলাম, আমি মাঝে রাখলাম আপাতত বোঝার জন্য, এখানে রাখলাম। ওকে, এটা হচ্ছে আমার বস্তু। তো সেম কাজটা কিন্তু এখন আপনারা নিজেরা যারা বুঝতে পারছেন তারা কিন্তু করতেই পারবেন খুবই সিম্পলি। কি, এই মাথার এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি যায় সমান্তরালে আপতিত হবে, রাইট? একটা রশ্মি যায় সমান্তরালে আপতিত হবে। সমান্তরালে আপতিত হওয়ার পর কি হবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। ওকে, ডান, এটা হইল আমাদের। ওকে, এরপরে যেটা হবে মেরুতে আপতিত হবে। মেরুতে আপতিত করলাম, আর মেরুতে আপতিত হইলে কি হবে, যে কোণে আপতিত হইছে সেম কোণে এটা প্রতিফলিত হয়ে চলে যাবে। ওকে, তো এবার কিন্তু মিলিত হওয়াটা একটু অনেক দূরে দেখা গেল, তাই না? তো এবার কোথায় মিলিত হইল আমাদের, এইবার মিলিত হইল এই বিন্দুতে। তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব তৈরি হবে এই জায়গাতে, রাইট? তো এটাকে তাহলে আমি কি করব, উপরের সাথে একদম প্রধান অক্ষের সাথে যোগ করে দিব। তাহলে এর বিম্ব তৈরি হলো আমার এইটা, ঠিক আছে? তো এটাও আমি বুঝে গেলাম। তো এখন তাহলে আমি বিম্বের সিদ্ধান্তটা কি নিতে পারতেছি, আমার বিম্বটা কেমন হবে এই ঘটনার ক্ষেত্রে? এই ঘটনার ক্ষেত্রে আমার বিম্ব হবে, বিম্বটা কি আবারও সামনের দিকে, সুতরাং আবার বলতে পারি আমার বিম্বটা হবে বাস্তব। এবার কি হয়েছে, একই রকম উল্টো, বাস্তব উল্টো। তারপরে এবার খর্বিত নাকি বিবর্ধিত? দেখেন, খর্বিত নাকি বিবর্ধিত কিভাবে বুঝবো? যদি বড় হয় তাহলে বিবর্ধিত, আর ছোট হলে খর্বিত। যেহেতু বড় হয়েছে তাহলে এটা কি বিবর্ধিত।
বিবর্ধিত। ওকে, ডান। তো আমরা তাহলে রশ্মিচিত্রের মাধ্যমে আরেকটা নিয়ম শিখে ফেললাম যে ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে যদি আমি বস্তু রাখি তার বিম্ব কেমন হবে। তো সাথে সাথে আরেকটা নিয়মও দেখে ফেলি আমরা, আমাদের 4 নম্বর নিয়ম বলতে পারি এটা। তো এবার এই দিক থেকে যেহেতু ধীরে ধীরে সামনে আসতেছি, এবার তাহলে ফোকাসে রেখে দেখি। তাহলে বস্তু প্রধান ফোকাসে রাখলে, বস্তু প্রধান ফোকাসে রাখলে তাহলে কি হয় সেটাও আমরা এবার দেখে আসি। সে একই কাজই করব, আমি একটা অবতল দর্পণ দ্রুত আঁকায় নিচ্ছি। এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা আমি ধরে নিলাম আমার ফোকাস, আর এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। ওকে, এটা ফোকাস আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এবার বস্তু কোথায় রাখছি আমি? এবার বস্তু রাখছি প্রধান ফোকাসের উপরে। তো সেম কাজটা আবার করব, বারবার একই কাজ, যেহেতু আপনারা বুঝে গেছেন যে একটা সমান্তরালে আপতিত হবে, সমান্তরালে আপতিত হয়ে সে কি করবে? প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। ওকে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আবার আরেকটা কি হবে? মেরু বিন্দুতে আপতিত হবে। আপনারা স্কেল দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে এঁকে নিতে পারবেন। মেরুতে আপতিত হলে কি হবে? সেটা যে কোণে আপতিত হয়েছে সেম কোণে প্রতিফলিত হয়ে চলে যাবে। তো এখন এই ক্ষেত্রে আপনার যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু মিলিত হবে না। এটা যদি যেতেই থাকে, এটা যদি সারা জীবনে রশ্মি যায়, কোথাও মিলিত হবে না এই রশ্মিটা। তো তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে প্রধান ফোকাসে যদি বস্তু রাখি তার বিম্ব একদম অসীম দূরত্বে মিলিত হবে। অর্থাৎ যেহেতু আমরা আমাদের স্বাভাবিক দৃষ্টিতে কোথাও মিলিত হচ্ছে না আমাদের আয়ত্তে, এজন্য আমরা এটাকে বলবো এটা কি কোথায় মিলিত হবে? এটা অসীমে মিলিত হবে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের যে বিম্বটা, প্রধান ফোকাসে বস্তু রাখলে আমাদের যে বিম্বটা হবে সেটা অবশ্যই সামনের দিকেই, যেহেতু রশ্মিগুলো সামনে চলে গেছে, সামনে বিম্বটা হবে সামনে। অর্থাৎ সামনে বলতে আমি এভাবে না লিখে আমি সরাসরি লিখে দিলাম, এটা হবে আমার বাস্তব। তারপরে এটা যতই নিচে যাচ্ছে এর সাইজ তো ততই বড় হচ্ছে, তার মানে বিম্ব কিন্তু বিশাল বড় হয়ে যাবে একটা সময় যায়, কারণ এটা তো ধীরে ধীরে বড়ই হচ্ছে, তাই না? মিলিত হওয়ার পসিবিলিটি তো যতই নিচে যাচ্ছে ততই বিম্বটা বড় হবে। তো এজন্য আমরা এখানে বলবো অনন্ত বিবর্ধিত, এখানে বলবো আমরা অনন্ত বিবর্ধিত। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কি, এটা সোজা নাকি উল্টা? তো যেহেতু এর বিম্বটা নিচে তৈরি হবে এই বিন্দুটার, সুতরাং বোঝা যাচ্ছে এটা উল্টাই হবে, এটা হবে উল্টা। তো তাহলে প্রধান ফোকাসে বস্তু রাখলে কেমন বিম্ব হবে সেটাও কিন্তু আমরা দেখে আসলাম। আমরা কিন্তু অলরেডি 4টা নিয়মে দেখে ফেলছি। এরপরে আমরা মেরু আর ফোকাসের মাঝখানে বস্তু রাখে সেটাও দেখব। আমাদের আর বেশি নিয়ম নাই, আমরা এগুলো দেখে নিলে, এগুলো আমরা এই জন্যই করতেছি কারণ এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন আর অ্যানালাইসিস করে এই কাজগুলো নিজে থেকেই করতে পারেন, আপনার ম্যাথের ক্ষেত্রে আপনার কিন্তু ম্যাথে এগুলো করতে হবে না, কিন্তু ম্যাথের প্রশ্নের মধ্যে যখন আপনার বস্তুর অবস্থানটা উল্লেখ করে দিবে, আপনি উত্তর ক্যালকুলেট করে বের করতে পারেন বা না পারেন, আপনি খাতার মধ্যে চিত্র আঁকায় ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ফেলতে পারবেন ওটা বাস্তব না অবাস্তব, সোজা না উল্টা, মানে কেমন হবে, তার প্রকৃতিটা কিরকম হবে সেটা আপনি জাস্ট চিত্র আঁকায় বলে দিতে পারবেন। খুবই সহজ একটা বিষয়, আপনি কিন্তু চিত্র আঁকায় বলে দিতে পারতেছেন, অথচ আপনি ম্যাথ সলভই করেন নাই। তো আপনার যেন প্রশ্ন দেখা মাত্রই আপনার মাথায় সবকিছু যেন আগেই ক্যাচ হয়ে যায়, আপনি যেন এক্সপার্ট হয়ে উঠতে পারেন এই দর্পণের এই বিষয়গুলোর জন্য, এজন্যই কিন্তু এই চিত্রগুলোর মাধ্যমে আমি এই জিনিসগুলো এক্সপ্লেইন করতেছি। তাহলে আপনি অনেক অ্যাডভান্স ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবেন। আর অ্যাডমিশনে আসলে অনেক দ্রুততা থাকে, বা এখানে খুবই দ্রুত পড়াশোনা হয়, সময় অনেক কম থাকে, আর সিলেবাস থাকে অনেক অনেক বড়, যার কারণে অ্যাডমিশনে আসলে বিস্তারিত বা ভালোভাবে বোঝার সময় থাকে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে জাস্ট খালি মুখস্থর উপর দিয়ে চলে যায়। তো মুখস্থর উপর দিয়ে চলে গেলে আপনি কি একটা দুইটা সাবজেক্টে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন? ডুয়েট অ্যাডমিশনে আপনি 4টা সাবজেক্ট যেমন নন ডিপার্টমেন্টে, আবার তো ওইদিকে 12-13টা সাবজেক্ট শুধুমাত্র ডিপার্টমেন্টে থাকে, বা তারও বেশি সাবজেক্ট থাকে, এক একজনের ডিপার্টমেন্টে এক এক রকম থাকে। তো এতগুলো সাবজেক্টে আপনি কত মুখস্থ রাখবেন একটা পরীক্ষার মধ্যে? তাও প্রিপারেশন নিতে হবে একটা পরীক্ষায়, কত মুখস্থ রাখবেন? এটা কি সম্ভব কখনো? যার কারণে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সব কিছু যদি আমি বুঝতে পারি, আমি যদি অ্যানালাইসিস করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমার মুখস্থ কিছু লাগবে না। ওই জায়গায় বসে পরীক্ষার হলে ইনস্ট্যান্ট বসে
আপনি ম্যাথ সলভ করার আগে তার উত্তরটা কীরকম হওয়া চাই সেটা যদি আপনি ডিসাইড করতে পারেন তো আপনাকে কে ঠেকায়? তো এজন্য আসলে আমাদের পড়াশোনা করলে আমাদের প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝে পড়তে হবে। আপনি যদি ডুয়েট বা বুয়েট মতো বড় বড় ভার্সিটিগুলোতে চান্স পেতে চান, তো আসলে আমরা বিগততে যেভাবে মুখস্থ করে আসছি, আমরা ডিপ্লোমাতেও সেম কাজটা করি, পরীক্ষার আগের রাতে বা এরকম অল্প সময়ের মধ্যে খুব মুখস্থ করে নেই, দেন পরীক্ষা দিলে সব শেষ, ঝেড়ে ফেরে ফেলে দিলাম, পরে কিন্তু আমাদের সেটা আর মনে থাকে না। বা একটা পরীক্ষা দেওয়া আপনার 10-15 দিন পর ওই সাবজেক্ট সম্পর্কে কিছু ধরলে আপনার আর মাথায় থাকে না, তো পরে লাভটা কি হইলো? এই সিজিপিএ দিয়ে কি হইলো? তাহলে আপনি যদি শুধুমাত্র মুখস্থ করে আবার ভুলেই গেলেন। এজন্য এখন থেকে ওই সময়টা আপনার আর এখন নাই। এখন থেকে আপনাকে যাই বুঝবেন আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করে বুঝতে হবে, যেন এটা আপনি কখনোই ভুলবেন না। আর আপনি যদি কনসেপ্ট এইভাবে ক্লিয়ার করে নেন, প্রত্যেকটা বিষয় যদি আপনি ভালোভাবে বুঝেন, তো তাহলে আপনার ভুলে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনো পসিবিলিটি নেই। আপনি যদি 3 বছর পরেও করেন আর এগুলো যদি ভালোভাবে বুঝেন, আপনি 3 বছর পরেও এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনি এগুলো করতে পারবেন। তো সেভাবেই আপনাকে তৈরি হইতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার পড়াশোনার যে বিষয়টা থাকে সেটা সার্থক হবে। তো এটা আপনারা তুলে নেবেন। ততক্ষণে আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নেই। ওকে ভাইয়া, সোয়েটার পরেন যে ঠান্ডা? না ভাইয়া, ঠান্ডা আমাদের এখানে আজকে একটু কম আছে, আর রুমের মধ্যে আসলে এমনিতেই একটু গরম থাকে, সমস্যা হচ্ছে না। ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ। বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে এটা আবার বুঝিয়ে দেন। ও, বক্রতার কেন্দ্রের ক্ষেত্রে আপনি নিজেই জাস্ট একটু আঁকায় দেখেন, কঠিন কিছু না, আপনি জাস্ট আঁকায় দেখেন। একটা আপনি সমান্তরালে আপতিত করে ফোকাস দিয়ে চলে যাবে, আর একটা মেরুতে যে কোণে আপতিত হবে সেম কোণে আপনি জাস্ট কি করবেন, রশিটাকে নিয়ে যাবেন, দেন মিলিত করেন। আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে বিম্বটা কোথায় তৈরি হচ্ছে। এগুলো কিন্তু খুবই ইজি। তো আপনি জাস্ট ট্রাই করেন, একটু প্র্যাকটিস করেন, দেখবেন আপনি এটা খুবই ভালোভাবে পারতেছেন। তো আমি এটা কিন্তু এখন মুছে দিব। মুছে দিয়ে আমাদের পরের নিয়মটাতে আমরা চলে যাব। আপনারা এটা সুন্দরভাবে তুলে নেবেন। আর আমি যে কথাগুলো বলতেছি এগুলার কোনটা হলে কিরকম হয় সেই কথাটা কিন্তু আমি লিখে দেইনি। তো এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে লিখে নেবেন আমার কথা থেকে। আমি এটা মুছে দিলাম। ওকে, আর আরেকটা কথা, আপনারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক থেকে এখানে সংযুক্ত আছেন। বলতে গেলে বাংলাদেশের প্রায় সবগুলো সরকারি পলিটেকনিক থেকে আপনারা অনেকেই আছেন এখানে। তো অবশ্যই কমেন্ট বক্সে এটাও জানাই দিবেন কে কোন পলিটেকনিক থেকে বা কথা থেকে বলতেছেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আসলে কোন কোন প্রান্ত থেকে এখানে ভিডিও দেখা হচ্ছে আমার, আর আপনারা সংযুক্ত আছেন। অবশ্যই জানাই দিবেন আপনাদের পলিটেকনিকের নাম। আর এই যে ক্লাসগুলো আপনারা করতেছেন সেই নোটগুলো অবশ্যই নোট করে আপনারা আপলোড করে দিবেন। ভুল ত্রুটি হলে সেটা কিন্তু আমি কমেন্টে সেটা জানাই দেই, নর্মালি কোনো যদি ভুল হয় গ্রুপে সেগুলো আপলোডও করে দিবেন। তো আমি শুরু করি তাহলে আমার পরবর্তী যে নিয়মটা সেটা। এখন যেটা করব, আমরা ফোকাসেও তো রাখলাম, এখন ফোকাস আর মেরুর মাঝখানে বস্তু রেখে দেখি কি হয়। এই নিয়মটা অনেক মজার হবে, সো এটা একটু ভালোভাবে দেখি। তাহলে এই নিয়মটা কি, আমাদের বস্তু ফোকাস ও মেরুর মাঝে রাখলে, বস্তু ফোকাস ও মেরুর মাঝে রাখলে তাহলে কি হবে একটু দেখে আসি। বস্তু ফোকাস ও মেরুর মাঝখানে রাখবো, ঠিক আছে? তো দেখেন, সবাই লক্ষ্য করেন, অনেকে কিন্তু যাদের বুঝতে সমস্যা হচ্ছে একটু ভালোভাবে দেখেন। আমি একদম সুন্দরভাবে ব্যাপারটা আবার আলোচনা করতেছি। এটা ফোকাস আর মেরুর, আমি যে কাজটা প্রত্যেকবারই করি, একটা অবতল দর্পণ আঁকায় নেব সুন্দর করে, এবং দর্পণটা অনেক সুন্দরভাবে আঁকায় নেবেন আপনার মাপযোগ ঠিক রাখার জন্য। তারপরে যে কাজটা করব, আপনারা একটা প্রধান অক্ষ মাঝে বরাবর টেনে নেবেন স্কেল দিয়ে। নেওয়ার পরে আপনারা এই যে কেন্দ্রটা আঁকাইছি আমি, বক্রতার যে ইয়াটা আঁকাইলাম দর্পণটা, তার ঠিক কেন্দ্রটা কোথায় হবে এটা আপনারা ক্যালকুলেট করে সেই জায়গার মধ্যে বসাবেন। এটা ধরে নিলাম আমি বক্রতার কেন্দ্র। আর মেরু আর বক্রতার ঠিক মাঝখানে আপনি মেপে তারপরে সেখানে দিবেন কি, ফোকাস। ঠিক আছে, এটা হচ্ছে আমার আঁকানোর নিয়মটা। তারপরে যেটা করব, যে আমি এবার বস্তু কোথায় রাখছি, বস্তু ফোকাস ও মেরুর মধ্যস্থলে রাখা হয়েছে, রাইট? তাহলে আমি এখানেই রাখলাম, এটা হচ্ছে আমার বস্তু, ফোকাস আর মেরুর মাঝখানে রাখলাম, অনেক ক্লোজলি, তাই না? এবার অনেক ক্লোজলি রাখছি আমরা। তো তাহলে যেই কাজটা করছি সিকুয়েন্সিয়ালি সেম কাজটাই করব। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে এখান থেকে একটা রশ্মি হয়ে
প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, রাইট, প্রধান ফোকাস দিয়ে। তো এটা এখানে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে এইভাবে চলে যাবে। আমার লেখা যদি একটু বাঁকাও হয় আপনারা স্কেল দিয়ে সেটা ঠিক করে নেবেন আপনাদের ক্ষেত্রে। আমি যেহেতু স্কেল ছাড়া খালি হাতে আঁকতেছি একটু সমস্যা হতে পারে। আরেকটা কথা, যদি মেরুতে এখান থেকে আপতিত হয় দ্বিতীয় ক্ষেত্রে, যদি মেরুতে আপতিত হয় তাহলে কি হবে, যে কোণে আপতিত হইছে সেম কোণে এটা কি হবে, প্রতিফলিত হয়ে চলে যাবে, রাইট, সেম কোণে এটা প্রতিফলিত হয়ে চলে যাবে। আমি তারপরে একটু ঠিক করে এঁকে নিয়ে এটা এই জায়গাতে একটু ত্রুটি মনে হচ্ছে আমার, এই জায়গাতে এটা কি হবে যে এখানে আমি এটা ঠিক করে নিলাম, এখানে এটা ছিল আমার ফোকাস, রাইট, এটা ছিল আমার ফোকাস। তো প্রধান ফোকাস দিয়ে এভাবে এটা এইভাবে যাবে, ওকে, ডান। তো এখন কথা হচ্ছে এটা তো কোথাও মিলিতই হবে না। এবার যে আমি আঁকাইলাম, এবার কিন্তু দেখেন আপনারাই কনফিউজড হয়ে যাবেন যে বস্তু ফোকাস ও মেরুর মাঝখানে যখন রাখলাম, একটা রশ্মি এখানে আপতিত হয়ে এদিক দিয়ে চলে গেল, ওকে ফাইন, আর একটা মেরুতে আপতিত হয়ে যে কোণে আপতিত হয়েছে সেম কোণে কিন্তু প্রতিফলিত হয়ে চলে গেল। এই দুটা যদি যাইতেই থাকে, এরা তো দূরত্ব সারা জীবন এদের বাড়তেই থাকবে, এরা কি সারা জীবন কোথাও মিলিত হবে? এদের কি পসিবিলিটি আছে? এদের কিন্তু কোথাও মিলিত হবে না, এরা এটা অসীমেও বলা সম্ভব হবে না, কারণ এটা কখনোই সম্ভব না। তো তাহলে এখন আমি কি করব যখন এটা কখনোই মিলিত হবে না বরং ক্রমশই দূরত্ব বাড়ছে? তো এই ক্ষেত্রে যে কাজটা আমাকে করতে হবে, এটা ভালোভাবে শুনেন, এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই রশ্মি দুটাকে পিছনে বর্ধিত করব। কি করব? পিছনে বর্ধিত করব, অর্থাৎ এটাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, এটা কিন্তু এরকম ভাবে পিছনের দিকে চলে যাবে, এরকম ভাবে, রাইট। এটাকেও যদি পিছনে বর্ধিত করি, এটাও বর্ধিত হয়ে এইভাবে পিছনের দিকে চলে যাবে। তো তাহলে পিছনে বর্ধিত করার কারণে কোথাও না কোথাও তো মিলিত হবে। আমি কিন্তু সামনে মিলিত হওয়া কিন্তু এবার পসিবল না, পিছনে বর্ধিত করে দেখলাম কাল্পনিকভাবে, যেটা বাস্তবে তো সম্ভব না। কাল্পনিকভাবে পিছনে বর্ধিত করে দেখলাম, তো পিছনে বর্ধিত করলে কোথায় মিলিত হয়? এই জায়গাতে, তাই না? তো তাহলে আমি বলতে পারবো এই জায়গার বিম্বটা এই জায়গাতে তৈরি হবে এবং এটাকেও আমরা প্রধান অক্ষের সাথে যোগ করে দিব, তাহলে আমি পেয়ে যাব এই বস্তুর বিম্ব। অনেকেই হয়তো বা এখনো বুঝতে পারে নাই, সমস্যা নাই, আমি আবার এটা এক্সপ্লেন করতেছি কারণ এটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি এটা আরেকবার আঁকায়ও দেখা দিতে পারি, আমি আরেকবার আঁকাই দেখাই দিচ্ছি, অনেকের কিন্তু এখনো বুঝতে সমস্যা হতে পারে। খুবই দ্রুত করতেছি আমি, আপনারা যাদের বুঝতে সমস্যা হয়েছে এগেইন ওয়ান্স মোর। শুরুতে কি করছি, একটা অবতল দর্পণ আঁকায় নিছি, দেখেন সবাই দেখেন, শুরুতে একটা অবতল দর্পণ আঁকায় নিছি, আমি বড় করে করলাম আপনাদের বোঝার সুবিধার্থে, আমি বড় করে করলাম। এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার ফোকাস, আর এটা আমি ধরে নিলাম আমার বক্রতার কেন্দ্র। বস্তুকে কোথায় রাখছি? ফোকাস ও মেরুর ঠিক মাঝখানে, ফোকাস ও মেরুর ঠিক মাঝখানে। তো আমি ধরে নিলাম এটা এখানে মিলিত হয়েছে, এটা আমার ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এনিওয়ে, যাই হোক, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সেটা স্বাভাবিকভাবে নেবেন, কারণ একটু এলোমেলো হতে পারে। দেখেন এখানে প্রথম কথা কি ছিল আমাদের, একদম উপরের ওই বিন্দু থেকে একটা আলোক রশ্মি কিন্তু সমান্তরালে আপতিত হবে এই দর্পণের উপর, আর দর্পণের উপর যখন আপতিত হবে সেটা চলে যাবে কোন দিক থেকে? সেটা চলে যাবে আমার ফোকাস দিয়ে, সেটা চলে যাবে ফোকাস দিয়ে, ওকে। দ্বিতীয়ত কি হয়েছে, আরেকটা রশ্মি আসে মেরুতে আপতিত হবে, রাইট, আর মেরুতে আপতিত হইলে সেটা যে কোণে আপতিত হইছে সেম কোণে চলে যাবে, তাই না? সেটা সেম কোণে চলে যাবে। তো এখন কথা হচ্ছে যে এটা এই দুইটা রশ্মি কি সামনে কোথাও মিলিত হবে? সামনে কিন্তু কোথাও মিলিত হবে না, এটাকে পিছনে তাহলে আমরা বর্ধিত করে দেখব, যেটা বাস্তবে সম্ভব না কিন্তু আমরা কল্পনা করে দেখতেছি। যদি পিছনে বর্ধিত করি তাহলে ব্যাপারটা হয় এরকমটা, আর এটাকে বর্ধিত করলে আমার মাপটা অ্যাকুরেট না হতে পারে, আপনারা নিজেরা করে দেখবেন তাহলেও হবে। তো এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এই বিন্দুটার বিম্বটা এই জায়গাতে তৈরি হবে। বাস্তবে কিন্তু মিলিত হচ্ছে না, বাস্তবে কিন্তু রশ্মি এখানে মিলিত হবে না, আমরা কাল্পনিকভাবে চিন্তা করে দেখলাম এই জায়গায় মিলিত হবে, আর এটাকে বর্ধিত করলে এমন হবে। তো তাহলে এই ক্ষেত্রে এটার বিম্ব আমরা বলতে পারবো এটাকে। আশা করি এবার আপনারা বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই জানাবেন, আমি আবার বলবো, সমস্যা নাই।
আর তাহলে এখন বিম্বর ডিসিশনগুলো আমরা কি নিতে পারতেছি, আমরা লিখে ফেলি আমাদের বিম্ব কেমন হবে। এবার কি বাস্তব বলা যাবে না, এবার কিন্তু সামনের দিকে হবে না, এবার পিছনের দিকে হইছে, যার কারণে আমি এটাকে বলবো অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব। তারপরে আর কি কি বলা যাবে, সোজা নাকি উল্টা, এবার আমি দেখেই বুঝতেছি এটা হবে সোজা। তারপরে ছোট নাকি বড়, এটাও বুঝতে পারতেছি আমরা, এটা হবে বিবর্ধিত, এটা হবে বিবর্ধিত, এটা হবে বিবর্ধিত। তো ওকে, ডান, তিনটা নিয়ম আমি পাই গেলাম এখান থেকে। তো এখন তাহলে আমি কিন্তু সবগুলা নিয়মে সবগুলা জায়গার মধ্যে কিন্তু বস্তু রাখে তার বিম্বগুলা কেমন হবে সেটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেলাম, তাই না? এখন আরেকটা জিনিস যেটা আমি এখনো বলিনি, বক্রতার কেন্দ্রের বাইরে রাখছি ঠিক আছে, কিন্তু যদি অসীমে বস্তু রাখা হয়, এখন অনেকে বলতে পারে যে অসীমে আবার বস্তু কিভাবে হয়। আচ্ছা, আপনি যদি সূর্যটাকে বস্তু মনে করেন আর একটা দর্পণ নিয়ে যায় সূর্যের সামনে রাখেন, তাহলে সূর্যের বিম্ব কোথায় তৈরি হবে? সূর্য থেকেও তো আলোক রশ্মি এসে দর্পণে পড়বে, আর সূর্যটা তো অসীমে অবস্থিত, তাই না? সূর্যের দূরত্বকে কিন্তু আমরা তখন অসীম বলবো। তো এইরকম ঘটনা যদি ঘটে, তো এটা চিত্র কিন্তু আঁকা সম্ভব না। এখন আমি কি অসীমে এত দূরে যায় বস্তু রাখবো কোথায়? এত দূরে তো বস্তু রাখা পসিবল না অসীমে। তো এটাকে আপনারা মনে রাখতে পারেন এভাবে, যে বস্তু যদি কখনো অসীমে রাখা হয়, এটা নিয়ম হচ্ছে, লাস্ট নিয়ম আমাদের, যে বস্তু অসীমে রাখলে, বস্তু অসীমে রাখলে, বস্তু অসীমে রাখলে আমাদের যে বিম্বটা হবে, এটা মনে রাখবেন যে বিম্বটা হবে, এই বিম্বটা প্রধান ফোকাসে স্থাপিত হবে, প্রধান ফোকাসে। ঠিক আছে, বস্তু অসীমে রাখলে বিম্ব হবে প্রধান ফোকাসে, এটা আপনারা মনে রাখবেন। তো যাই হোক, আমরা কিন্তু আরেকটা এখানে জিনিস দেখছি, প্রধান ফোকাসে বস্তু রাখে বিম্ব হয়েছিল অসীমে, আর অসীমে রাখলে প্রধান ফোকাসে। তো এইভাবে আপনারা এটা মনে রাখতে পারেন। অবতল দর্পণের কথায় কথায় বস্তু রাখলে কথায় কথায় বিম্ব তৈরি হবে, আমরা কিন্তু একটা লেন্থে আলোচনা করলাম, ঠিক আছে? তো এই আলোচনাগুলো করে আমরা কনফার্মলি এখন বলতে পারবো যে যে কোনো জায়গায় বস্তু রাখলে তার বিম্বটা কোথায় তৈরি হবে। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, তাহলে দেখবেন যে এগুলো আরো ভালোভাবে বুঝতে পারতেছেন। তো এটা আপনারা তুলে নেবেন। আর আমি এবার উত্তলের ক্ষেত্রে দেখব, তবে উত্তলে এত নিয়ম না। উত্তলে মজার বিষয় হচ্ছে, উত্তলে জাস্ট আমরা একটা বা দুইটা নিয়ম দেখব, তাইলেই হয়ে যাবে। উত্তলে দুইটা নিয়ম দেখলে আপনি বুঝে যাবেন, আর এত কিছু করতে হবে না। তো আমি আপনাদের কমেন্ট পড়ে নিই, ততক্ষণে আপনারা এটা তুলে নেবেন। একজন লিখছে বিম্ব অসীম হবে না, বস্তু যদি প্রধান ফোকাসে রাখা হয় তাহলে বিম্বটা অসীমে অবস্থিত হবে। ঠিক আছে, বিম্বটা অসীমে অবস্থিত হবে যদি প্রধান ফোকাসে বস্তু রাখা হয়। ঠিক আছে, আর যদি অসীমে বস্তু রাখা হয় তাহলে তার বিম্বটা কোথায় হবে? প্রধান ফোকাসে হবে। তো ফোকাসে বস্তু রাখলে কেন অসীমে হয় সেটা অলরেডি আমরা আলোচনা করে আসছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। ভাইয়া তাহলে আগেরটা কেন এমন করলেন না? ওইটা তো মিলিত হয়েছিল না। প্রণয় ভাই লিখছেন, খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। এটার উত্তর আমি দিচ্ছি যে ওই ক্ষেত্রে যখন উনি যে কথাটা বলছে, আমি আবার আপনাদের সবাইকে বুঝাই বলি। খুবই সুন্দর একটা প্রশ্ন করছে যে আমার এটা ফোকাস যখন ছিল আর এটা ছিল বক্রতার কেন্দ্র, যখন ফোকাসে বস্তুটা রাখছিলাম, তাই না, তখন কি হয়েছিল যে এটা এখানে একটা রশ্মি আপতিত হয়ে ফোকাস দিয়ে চলে গেছিল, আর একটা মেরুতে আপতিত হয়ে এভাবে চলে গেছিল। তো উনি বলল যে এখানেও তো মিলিত কখনো হইল না, তো এইবার কেন পিছনে বর্ধিত করলাম না? আগে এগুলোতে, এটাতে যেমন আমি বর্ধিত করলাম পিছনে, তো এটাতে তো বর্ধিত করলাম না কেন? এটা ছিল ওনার প্রশ্ন। প্রশ্নটা খুবই সুন্দর। তো এখন আপনি দেখেন ভাই, যে যদি সামনের দিকে এটাকে আমরা যতই বর্ধিত করি না কেন, সামনে তো কোথাও মিলিত হবে না, কারণ দুইটাই সমান্তরালে আছে, তাই না, দুইটা রশ্মি। আবার পিছনে যদি বর্ধিত করেন, আচ্ছা আপনি কি আপনার সারা জীবনে এটা কখনো মিলিত করতে পারবেন? যেহেতু এরা সমান্তরালে, দুইটা রশ্মি যখন সমান্তরালে আছে, তো রশ্মি দুইটা কি কখনো আর মিলিত হচ্ছে? তো পিছনেও তো সে মিলিত হবে না, তাহলে আমার কল্পনা করার কি মানে আছে এখানে? যেহেতু সে সামনেও মিলিত হচ্ছে না, পিছনেও মিলিত হচ্ছে না, যার কারণে আমরা এটাকে বলছি অসীম দূরত্বে অবস্থিত। আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন। তো আমরা অবতল দর্পণের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে ফেললাম। এবার আমরা উত্তল দর্পণের দুইটা নিয়ম দেখব। দুইটা নিয়ম দেখলে আপনারা যথেষ্ট পরিমাণ বুঝতে পারবেন। ওকে, উমর ফারুক ভাই লিখছেন, ভাই বুঝলাম না। আচ্ছা আমি আবার বলি, যে প্রধান ফোকাসে যখন আমি বস্তুটা রাখছি,
আমি একটু আগে সেটা আলোচনা করে আসছিলাম, আপনি যদি ওইটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে প্রধান ফোকাসে যখন বস্তুটা রাখছি তখন একটা রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর ফোকাস দিয়ে চলে গেল, আর একটা রশ্মি মেরুতে আপতিত হওয়ার পর যে কোণে আপতিত হয়েছে সেম কোণে চলে গেল। এখন বিম্ব হওয়ার নিয়মটা কি ছিল? দুইটা রশ্মি যেখানে মিলিত হবে সেখানেই কিন্তু বিম্ব তৈরি হবে। তো এখন এটা কি কোথাও মিলিত হবে? যেহেতু দুইটা সমান্তরালভাবে চলে গেল রশ্মি দুইটা, সামনে তো কোথাও মিলিত হবে না, তো সামনে এটা মিলিত হওয়া কখনো সম্ভব না। এখন তাহলে কি আমরা পিছনে বর্ধিত করে টেস্ট করে দেখতে পারি না যে কাল্পনিকভাবে কোথায় পিছনে মিলিত হয় কিনা? তো সমান্তরাল হওয়ার কারণে এটা কিন্তু পিছনেও মিলিত হবে না, কারণ আপনি নিজে ট্রাই করেন, দুইটা সরলরেখা আপনি যে পাশেই যান না কেন আপনি কখনো কিন্তু সমান্তরাল হলে মিলিত করতে পারবেন না। তো যার কারণে পিছনেও এটা মিলিত হওয়া পসিবল না, সামনেও মিলিত হওয়া পসিবল না, তাহলে তার বিম্বটা কোথায় এক্সিস্ট করতেছে? এই জন্যই আমরা বলতেছি এটা অসীমে, স্বাভাবিকভাবে কোথাও এক্সিস্ট করতেছে না। এই কথাটাই আমি ওনাকে বলছি। আর এই ক্ষেত্রে এটা যেমন দুইটা দুই দিকে চলে গেছিল, এটাকে সামনে মিলিত করা কখনো পসিবল ছিল না, কিন্তু পিছনে কিন্তু বর্ধিত করলে আমরা একটা জায়গার মধ্যে এটা মিলিত করতে পারতেছি, যার কারণে তখন আমরা বিম্বটা এখানে বলছি। আশা করি আপনি বুঝতে পারছেন। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। এবার আমরা দেখব উত্তলের বস্তু রাখলে কোথায় বিম্ব তৈরি হবে। উত্তলের মধ্যে যে কোনো জায়গার মধ্যে যদি আমি বস্তু রাখি তার বিম্ব কোথায় তৈরি হয়। ওকে, তাহলে এবার যেটা করব আমরা উত্তলের ক্ষেত্রে দেখব, উত্তল দর্পণে দেখব। এবার আমরা উত্তল দর্পণে, তো চলেন একটা উত্তল দর্পণ আঁকায় ফেলি। শুরুতেই উত্তল দর্পণে আঁকায় ফেলি। আমি একটা কাজ করি, এখানে একটা উত্তল দর্পণ শুরুতে আঁকায় নেই, ভিতরের দিকে আমি কি করলাম, পাড়া লাগায় দিলাম। ওকে, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। তো এখানে হচ্ছে আমার ফোকাস, আর এখানে আমার হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এখন এখানে বিষয়টা কেন অনেক সহজ আমি বলি। আপনাকে যদি বলা হয় উত্তল দর্পণে ফোকাসের উপর বস্তু রাখতে, তো এখানে বস্তু রাখতে কি কোনো লাভ আছে? এই পাশ থেকে তো আলো প্রতিফলিত হবেই না, এই পাশে তো পাড়া লাগানো, এই পাশে যেখানেই রাখেন না কেন বস্তু রেখে তো লাভ নাই পিছনের সাইডে, তাই না? তো তাহলে কি করতে হবে, বস্তুটাকে তো এই পাশে রাখা লাগবে, আর এই পাশে আপনার না আছে ফোকাস বিন্দু, না আছে বক্রতার কেন্দ্র। তো তার মানে আমরা যে কোনো জায়গায় বিন্দু রাখি না কেন, জাস্ট একটাই নিয়ম কিন্তু এক্সিস্ট করতেছে, যে উত্তল দর্পণের সামনে যে কোনো জায়গাতে বস্তু রাখলে। তো আমি তাহলে এই নিয়মটা একটাই লিখলাম, যে উত্তলের সামনে বস্তু রাখলে, উত্তলের সামনে বস্তু রাখলে। তো চলেন তাহলে একটা জায়গায় একটা বস্তু রেখে দেখি কেমনটা হয়। আমি এক কাজ করি, এই জায়গাতে একটা বস্তু রাখি। ওকে, একটু বড় করে নিলাম বস্তুটা, এখানে একটা বস্তু রাখলাম। তো উত্তলের রশ্মিচিত্র আঁকার নিয়ম কিন্তু আমরা অলরেডি শিখে আসছি, ঠিক আছে? রশ্মিচিত্র আঁকার যে নিয়মটা, তো সেই নিয়ম থেকে সেইভাবে যদি আমি এখন বলি যে কি হয়েছিল, একটা আলোক রশ্মি এই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, সমান্তরালে আপতিত হইল। এখন আপতিত হওয়ার পর নিয়ম কি ছিল, প্রধান ফোকাস দিয়ে যাবে অথবা প্রধান ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হবে। তো এক্ষেত্রে প্রধান ফোকাস দিয়ে তো যাওয়া পসিবল না, কারণ এখানে তো প্রধান ফোকাস নাই। তাহলে এই যে প্রধান ফোকাস আমি এখানে আঁকছি, এটা ফোকাস, এটা বক্রতার কেন্দ্র, এই দিক থেকে চলে যাচ্ছে বলে এটাকে মনে হবে, এটাকে এই দিক থেকে চলে যাচ্ছে বলে মনে হবে। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম রশ্মিটা। আবার মেরুতে যদি আপতিত হয় তাহলে কি হবে, যত ডিগ্রি কোণে আপতিত হবে ঠিক তত ডিগ্রি কোণেই সেটা প্রতিফলিত হয়ে চলে যাবে। তো এই বিন্দু থেকে যদি একটা আলোক রশ্মি মেরুতে আসে আপতিত হয়, যেই কোণে আপতিত হইল সেম কোণে কিন্তু এটা প্রতিফলিত হয়ে চলে যাবে, রাইট? ওকে, তো এখন কথা হচ্ছে যে একটা আলোক রশ্মি গেল উপরের দিকে, একটা আলোক রশ্মি গেল নিচের দিকে। তো আপনি তো খুবই নর্মালি বুঝতেছেন যে উত্তলে সামনের দিকে কিন্তু রশ্মিগুলো মিলিত হওয়া কোনো দিনও পসিবল না। আপনি যেখানেই বস্তু রাখেন না কেন, আপনি আপনার দর্পণটার চেহারা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন যে যেখানেই ফেলেন না কেন একটা উপরের দিকে যাবে আর একটা নিচের দিকে চলে আসবে। উত্তলে কি কখনো সামনে রশ্মিগুলো মিলিত হবে? হবে না। কিন্তু পিছনে যদি আমরা বর্ধিত করি, পিছনে কিন্তু ঠিকই মিলিত হবে। তো বর্ধিত করে দেখি, আমরা যদি এটাকে পিছনের দিকে একটু বর্ধিত করে নেই এই রশ্মিটাকে, আর ওইটা তো অলরেডি বর্ধিত করাই আছে, তাহলে মিলিত হইল কোন জায়গায়, এই জায়গার মধ্যে, রাইট?
তাহলে তার বিম্বটা কোথায় পাচ্ছি? এই জায়গাতে। এটা হচ্ছে আমার এই বস্তুর বিম্ব। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে উত্তলের ক্ষেত্রে আমি বিম্বটার যদি ক্রাইটেরিয়াগুলো লিখি, আমি কি কি বলতে পারবো? বাস্তব না অবাস্তব? পিছনে যেহেতু হইছে অবাস্তব, আবার পিছনে যেহেতু হইছে অবাস্তব, ঠিক আছে। আবার সোজা, এটা তো আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সোজা। আবার কি হবে? এটা খর্বিত, আবার হবে এটা খর্বিত। ওকে, তো এখন উত্তলে যেখানেই বস্তু রাখেন না কেন আপনি, দুঃখিত, যেখানেই বস্তু রাখেন না কেন, একটা কিন্তু উপরের দিকে রসে যাবে, একটা সামনের দিকে। আপনি এখানে রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন, যেখানেই রাখেন, সামনে কিন্তু কখনোই মিলিত হওয়া পসিবল না রশিগুলা। তো এখান থেকে কি আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন না? অবতলে যেমন সামনেও মিলিত হয়েছে, আবার পিছনেও মিলিত হয়েছে রশিগুলা, মানে পিছনেও আমার বিম্ব দেখাইতে পারছি, সামনেও বিম্ব দেখাইতে পারছি। তুমি উত্তলে তো কখনোই সামনে বিম্ব দেখানো সম্ভব না। তাহলে কি এই সিদ্ধান্তটা আমরা বলতে পারি না যে উত্তল দর্পণে কখনোই বাস্তব বিম্ব সম্ভব না? কারণ উত্তলে তো অলওয়েজ আমাদেরকে পিছনেই বর্ধিত করে মিলিত করতে হচ্ছে। তো এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে উত্তল দর্পণে সর্বদা অবাস্তব বিম্ব তৈরি হয়। আর অবাস্তব বিম্ব মানে উত্তল দর্পণে বিম্বটা হয় পিছনে, আর পিছনে বিম্ব হয় মানে উত্তল দর্পণে আমরা যে ভি এর মানটা, আমার বিম্বের দূরত্বের মানটা, সেটা সারা জীবন শুধু আমাদের নেগেটিভ দিয়ে যাইতে হবে। কারণ অলওয়েজ যেহেতু সেটা পিছনেই হচ্ছে, সামনে কি কখনো সম্ভব না। সুতরাং এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তো এগুলো আমরা ম্যাথ করতে গেলে এখন আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আশা করি প্রত্যেকটা টপিক কিন্তু আপনি বুঝতে পারছেন। আর উত্তলের ক্ষেত্রে আরেকটা জিনিস ঘটবে, যেটা অবতলে ঘটছে, অসীমে যদি আপনি বস্তু রাখেন তাহলে প্রধান ফোকাসে বিম্বটা তৈরি হবে। যদি অসীমে বস্তু রাখেন, প্রধান ফোকাসে তার বিম্ব তৈরি হবে। এই জিনিসটা আপনি মনে রাখতে পারেন উত্তলের ক্ষেত্রে। তো আমরা কিন্তু এখন উত্তল বলেন আর অবতল দর্পণ বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানেই যেখানেই বস্তু রাখি না কেন তার বিম্ব কথাই হবে, সেই জিনিসটা শিখে ফেলছি। আপনারা বাসায় যদি এটা ভালোভাবে একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার সম্পূর্ণ আয়ত্তে চলে আসবে। যে কোনো জায়গাতেই বস্তু রাখা হোক না কেন আপনি সেটা পারবেন। তো আপনাদের কমেন্ট পড়ে নিই, ততক্ষণে আপনারা এটা তুলে নেবেন। থ্যাঙ্কস ফর নাইস ক্লাস, ধন্যবাদ সাইমন ভাই। সব বিম্ব হবে অবাস্তব? জি অবশ্যই, উত্তল দর্পণের সকল বিম্ব অবাস্তব হবে। কারণ আপনারা নিজেরাই এটা পরীক্ষা করে দেখেন না আমার 4টা নিয়ম থেকে, যে আপনারা যদি কেউ সামনে কোনোদিন রশিগুলো মিলাইতে পারেন তাহলে তো ওকে, তাহলে আমি বিশ্বাস করলাম। মিলে দেখেন, কখনো কি সম্ভব না, কারণ একটা উপরে একটা নিচের দিকেই যাবে উত্তলে অলওয়েজ। তো এরা সামনে কোনোদিন মিলিত হবে না। আর পিছনে যেহেতু আমাকে মিলিত করতে হচ্ছে, তো বিম্ব তো সারা জীবন পিছনেই হবে। ওই জন্য উত্তলে অলওয়েজ অবাস্তব বিম্ব। অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। ধন্যবাদ মোশাররফ হোসেন ভাই। রাশিদ শাহরিয়ার শান্ত ভাই ধন্যবাদ। তো ওকে, আমরা তাহলে এখন তো সব নিয়মই শিখে ফেললাম, তাই না? এখন একটা বস্তু রাখলে কথায় বিম্ব হবে, আমরা কিন্তু এভরিথিং দেখে ফেললাম। তো এই অধ্যায়ের যা যা বেসিক আমাদের জানা প্রয়োজন বা যে বিষয়গুলো জানা উচিত ছিল, আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ধীরে ধীরে সিকোয়েন্সিয়ালি শেষ করে ফেললাম। তো এখন আশা করি কোনো টপিকে বা কোনো জায়গাতে আপনাদের আর কোনো ঝামেলা থাকার কথা না। এখন যদি এই অধ্যায়ের আমরা প্রবলেমগুলো সলভ করি, আপনারা খুব অনায়াসে বুঝতে পারবেন। কারণ একটা প্রবলেম সলভ করতে আপনাকে যে যে জায়গাগুলো আটকায় দিতে পারে, প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা এক্সপ্লেন করে ফেলছি বা আলোচনা করে ফেলছি, যার কারণে এখন আর আপনার আটকানোর কোনো জায়গা থাকবে না। জাস্ট একটা কাজ করতে হবে, পারফরমেন্স ভালো করার জন্য ম্যাথের প্র্যাকটিস বেশি বেশি করে করতে হবে। তো আমরা কয়েকটা ম্যাথ এখন সলভ করব। ম্যাথগুলো যদি আমরা এখন সলভ করি, তো আপনারা দেখবেন যে এগুলো খুব ইজিলি সলভ করা যাচ্ছে বা মিলে যাচ্ছে। তো আমি এটা আপনারা তুলে নেবেন, ততক্ষণে আমি আপনাদের ম্যাথগুলো করানো শুরু করব। ওকে, আমরা শাহজাহান তপনের এই বইটা আশা করি সবাই চিনেন, কারণ এই বইটা থেকে কিন্তু আমরা করব। এটা সেকেন্ড পার্ট আমাদের শাহজাহান তপন বইয়ের।
তো এই বই থেকেই আমরা সেই ম্যাথগুলাই সলভ করব। আসলে এখানে যে ইজি ম্যাথগুলো আছে, যে সূত্রতে শুধু মান বসালেই ম্যাথ হয়ে যায়, এত ইজি ম্যাথগুলো আমরা করব না, আমরা একটু জটিল ম্যাথগুলাই করব, যেগুলো আমাদেরকে একটু ভাবাবে বা একটু ইউনিক যে ম্যাথগুলা, সেই জটিল ম্যাথগুলাই করব। আর যেগুলো ডুয়েটের জন্য ইম্পর্টেন্ট, তো এখন থেকে যদি ডুয়েটের জন্য ইম্পর্টেন্ট ম্যাথগুলো আপনি বুঝে রেখে দেন, তো আপনার জন্য কিন্তু পরের কদমটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই জন্য আমরা নর্মাল ম্যাথগুলো না করে, সহজ ম্যাথগুলো না করে একটু কঠিন ম্যাথগুলোর দিকে যাব, তাহলে আপনাদেরই সেটা অনেক উপকারে আসবে। আর সহজ ম্যাথগুলো আপনারা নিজেরাই অনেক ভালোভাবে পারবেন আপনারা চেষ্টা করলে। তো এখন যেহেতু আপনাদের কোনো ম্যাথ আসলে আমি আশা করি আটকানোর কথা না, আপনারা পুরো অধ্যায় করলেই খুব ভালোভাবে নিজেরাই সেটা সলভ করতে পারবেন। তো এখন আমি উদাহরণ থেকে কিছু ম্যাথ করে দিব আপনাদের। প্রশ্নগুলো আমি এখানে লিখে দিচ্ছি না, আমি মুখ দিয়ে প্রশ্নগুলো বলবো। আপনারা চাইলে বই থেকে, যাদের বই আছে বই থেকে প্রশ্নগুলো দেখে নিতে পারেন, বা আমি বলে দিচ্ছি কত নম্বর প্রশ্ন। তাছাড়া আপনারা খাতার মধ্যে যখন নোট করবেন তখন প্রশ্নটা চাইলে আমার কথা থেকে লিখেও নিতে পারেন, আপনি যে কোনো একটা কাজ করলেই হবে। আমরা ম্যাথগুলো সলভ করব এখন। তো আমি মুছে দিচ্ছি, আমার বোর্ডটা মুছে দিচ্ছি। এখন যদি আপনারা ম্যাথগুলো সলভ করেন, আপনারা দেখবেন খুবই সহজে এই ম্যাথগুলো সলভ হয়ে যাচ্ছে, অথচ এগুলো এই অধ্যায়ে সবথেকে কঠিন কঠিন ম্যাথ, অথচ তারপরেও আপনারা দেখবেন খুব সহজেই হয়ে যাচ্ছে। কারণ আমরা এতক্ষণ পর্যন্ত যা যা জানছি তার ভিত্তিতেই কিন্তু এই সব কিছু, ঠিক আছে। তো প্রথমে যে ম্যাথটা সলভ করব, এই ম্যাথটাতে অ্যাডমিশনে এসে অনেকেই আটকায়, শুরুর দিকে অনেকে আটকায়। তো আমরা সেই ম্যাথটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে আমাদের উদাহরণের 6 নাম্বার ম্যাথ। যদি শাহজাহান তপন বই পড়ে থাকেন, 328 পেজের এটা উদাহরণের 6 নাম্বার ম্যাথ। আমি প্রশ্নটা পড়ে নিচ্ছি শুরুতে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটা অবতল দর্পণের, ভালোভাবে শুনবেন, 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটা অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যস্থলে 3 সেন্টিমিটারের একটা বস্তু রাখা হলো। ওকে, বস্তুটির বিম্বের প্রকৃতি ও আকার নির্ণয় করো। অর্থাৎ কথাটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, আরও বিষয়টা সহজ হবে। এখানে বলছে যে 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটা অবতল দর্পণের কথা। তো এটা বোঝার জন্য, এটা যেহেতু উদাহরণের 6 নাম্বার ম্যাথ, আমি লিখে ফেলি উদাহরণের 6 নাম্বার ম্যাথ, ঠিক আছে। যা বলছে আমি কিন্তু চিত্রের মাধ্যমে সেটা লিখে দিচ্ছি, সো আপনাদের বুঝতে অসুবিধা হবে না। যে 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটা অবতল দর্পণ, তাহলে এটা হলো আমার একটা অবতল দর্পণ। আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। তো এখানে বলছে 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এই দর্পণে যে বক্রতার ব্যাসার্ধ, এই পুরাটার মান, অর্থাৎ আমার আর এর মান কত দেওয়া আছে, 30 সেন্টিমিটার। ওকে, তারপরে বলছে অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যস্থলে। আচ্ছা, এখানে ফোকাস কোনটা? এটা, আর মেরু হচ্ছে এটা। ঠিক তার মাঝখানে মধ্যস্থলে একটা বস্তু রাখা আছে, একটা বস্তু আমি রেখে দিলাম। সেই বস্তুটার দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে 3 সেন্টিমিটার। এই বস্তুটার দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার, ঠিক আছে। বস্তুটির বিম্বের প্রকৃতি ও আকার নির্ণয় করো। প্রশ্নটা খুবই ইজি, প্রকৃতি নির্ণয় করতে বলছে আর আকার নির্ণয় করতে বলছে। তো এখন মজার বিষয় হচ্ছে, প্রকৃতি যখন নির্ণয় করতে বলছে তখন আপনার কি কি ভাবতে হবে সেটা কিন্তু আমরা গত ক্লাসে বলে দিছি। যে বলছি প্রকৃতি যখন চাইবে আপনার মাথায় দুইটা জিনিস কাজ করতে হবে। একটা কি, যে বিম্বটা বাস্তব নাকি অবাস্তব সেটা দেখাইতে হবে, উল্টা নাকি সোজা সেটা দেখাইতে হবে এই ঘটনার ক্ষেত্রে, এ দুইটা। আর আকার দেখাইতে হবে। তো বস্তুটার আকার তো দিয়ে দিছে 3 সেন্টিমিটার, তাহলে বিম্বের আকারটাও আমরা বের করে ফেলতে পারবো, কারণ এল আর এল প্রাইম রিলেটেড একটা সূত্র আমরা অলরেডি শিখে ফেলছি। তো যাই হোক, আমরা গিভেন ডাটাগুলো একটু লিখে ফেলি এখানে। আচ্ছা, আমরা কি ফোকাস দূরত্ব এখানে জানি? এই ম্যাথের ক্ষেত্রে আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা কিন্তু বক্রতার ব্যাসার্ধ জানি, কিন্তু ফোকাস দূরত্ব তো জানি না। তো বক্রতার ব্যাসার্ধ জানলে ফোকাস দূরত্ব তো বের করতে হয় কেমন সেটা আমরা জানি, যে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধর অর্ধেক। তো এটা আমরা কালকেই দেখছি, সুতরাং আমি এখানে লিখতেই পারি আমার যে এফ এর মানটা হবে সেটা আর এর অর্ধেক হবে। তো আর কত এখানে আমাদের 30 সেন্টিমিটার, 30/2, তাহলে আমার কত হইল 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, ঠিক আছে। এখন বস্তুর দূরত্বকে আমি জানি,
আমার যে এখানে বস্তুটা রাখছি, বস্তুর দূরত্বকে আমরা কি দিয়ে ডিনোট করি? ইউ দিয়ে। আচ্ছা, বস্তুর দূরত্ব কি আমি জানি? সেটা কিন্তু আমি জানি না। বস্তুর উচ্চতা জানি 3 সেন্টিমিটার, অর্থাৎ আমার এল এর মানটা কিন্তু আমি জানি 3 সেন্টিমিটার, কিন্তু বস্তুর দূরত্ব তো আমি জানি না। কিন্তু একটা কথা কিন্তু আপনাকে বলছে, একটা জায়গায় আপনাকে কনফিউজ করার জন্য বলছে যে ফোকাস ও মেরুর মধ্যস্থলে বস্তু রাখছে। যেহেতু মাঝখানে বস্তুটা রাখছে, এখন ফোকাস দূরত্ব যেহেতু আপনার এখানে 15 সেন্টিমিটার, তো এখন মাঝখানে যদি বস্তুটা রাখে তাহলে সেটার দূরত্ব কত হবে? 15-এর অর্ধেক। সেটা তো আপনি বুঝতেই পারতেছেন। তাহলে আমার এই বস্তুর দূরত্বও কিন্তু এই চিত্র থেকে আমি বুঝতে পারতেছি, বের করতে পারবো। সেটা কি হবে? আমার ফোকাস দূরত্বের অর্ধেক হবে, কারণ ফোকাস ও মেরুর মধ্যস্থলে বস্তু রাখছে, সেটা 7.5 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা কিন্তু দেখেন জাস্ট নর্মাল আমাদের বেসিক কনসেপ্ট থেকে একটা মান থেকে কিন্তু আমরা এখানে কয়টা মান পাই গেলাম? এফ এর মান আর ইউ এর মানটা বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা যাব আমাদের ম্যাথ সলভ করতে। কি কি চাইছে? যে প্রকৃতি জানতে চাইছে আর আকার জানতে চাইছে, রাইট? এখন আমরা আমাদের আদর্শ সমীকরণটা যদি লিখি, এখানে আমাদের আদর্শ সমীকরণটা কি ছিল দর্পণের? আমরা জানি উই নো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। আচ্ছা, এই ঘটনার ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে কি আমি এফ এর মানটা জানি না? আমি তো এফ এর মান জানি। আমি কি ইউ এর মান জানি না? আমি তো ইউ এর মানও জানি। তাহলে বিম্বটা কত দূরে অবস্থিত সেটা কি আর বের করা কোনো বিষয়? যেহেতু একটা সমীকরণে আমি অলরেডি দুইটা মানে জানি, তৃতীয় মান কিন্তু আমি এখন ক্যালকুলেট করে বের করতেই পারবো। তো আমি তাহলে মানগুলো আমার বসায় ফেলি। খুবই সহজ ম্যাথ, জাস্ট সূত্র বসায় দিলে ম্যাথটা হয়ে যাচ্ছে আমাদের। তো 1/u কত আমাদের পাইলাম? 7.5। ঠিক আছে, তো 7 ইউ এর মানটা আমরা পজিটিভ কেন লিখলাম? এটাও যদি প্রশ্ন আসে মাথার মধ্যে, এটারও অ্যান্সার কিন্তু আপনাকে বলতে হবে। যেহেতু দর্পণের সামনে অবস্থিত, তাহলে তো পজিটিভই দিব আমি। প্লাস 1/v এর মান তো আমি অলরেডি জানি না, প্লাস ইকুয়াল টু 1/f। এফ এর মান কত? 15 সেন্টিমিটার। আচ্ছা, 15 সেন্টিমিটার সামনে প্লাস কেন? পজিটিভ কেন 15 সেন্টিমিটার? কারণ এটা একটা অবতল দর্পণ। প্রত্যেকটা কথার জবাব কিন্তু আপনার আগের লেকচারে আছে, প্রত্যেকটা কথার জবাব। জাস্ট আপনাকে বুঝতে হবে, যেহেতু অবতল দর্পণ, আমার এফটা অবশ্যই পজিটিভ দিতে হবে। যদি এটা উত্তল দর্পণ হইতো, এফটা কি দিতাম আমি? নেগেটিভ দিতাম। ঠিক আছে, তো এখন তাহলে এই পুরা সমীকরণের মধ্যে কিন্তু একটাই অজানা মান, পুরা সমীকরণের মধ্যে একটাই অজানা মান, সেটা হচ্ছে ভি। এখন এটাকে কিন্তু দুইভাবে সলভ করা যায়। এটা নিয়েও কিন্তু অনেকে আপনাদের গ্রুপেও আলোচনা করছিলেন যে এটাকে কিভাবে ডিরেক্টলি সলভ করা যায় একটা, আর একটা হচ্ছে ক্যালকুলেট করে এটা সলভ করা যায় লসাগু করে। তো ক্যালকুলেট করে সলভ করাটা তো আমরা সবাই জানি, আর ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা যে কাজটা করতে পারেন, ইউটিউবে বা আমাদের ইয়াতে পেজের মধ্যে হয়তো বা এটার ভিডিও কিছু দেওয়া আছে, আপনারা সলভ ফাংশন ইউজ করার নিয়মটা একটু ক্যালকুলেটর থেকে শিখে নেবেন। তো সলভ ফাংশন ইউজ করতে গেলে সেখানে যেটা হয় যে একটা সমীকরণের মধ্যে যদি একটা অজানা মান থাকে, ক্যালকুলেটর কিন্তু সেই মানটা ডিরেক্টলি আপনাকে দিয়ে দিবে। আর এই অপরচুনিটিটা কিন্তু আপনি ক্যালকুলেটর ইউজের, এই অপরচুনিটিটা আপনি ডুয়েট অ্যাডমিশনে পাবেন। তো এজন্য এটা নিয়ে আপনাকে খুব বেশি ঘাবড়াইতে হবে না। এটাকে যদি আপনি এখন সলভ করেন, এটাকে সলভ করলে সেই ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি আমরা ভি এর মানটা পাই যাব। তো এই ম্যাথে এটা যদি আমরা সলভ করি, আমাদের যে ভি এর মানটা হবে সেটা হবে -15, সেটা হবে -15 সেন্টিমিটার। তো এখন দেখেন, নর্মালি ম্যাথ তো একটা সহজ ম্যাথই সলভ করতেছি, ঠিক আছে। এখানে ভি এর মান পাইলাম -15। এই মাইনাসটা কিন্তু এর অনেকগুলো কাহিনী আপনার পিছনে মনে করায় দেওয়ার কথা। যখন ভি এর মান মাইনাস আসছে, ভি এর অর্থাৎ বিম্বের দূরত্ব যখন মাইনাস আসছে, তো কখন বিম্বের দূরত্ব নেগেটিভ আসে? আপনি যদি একটু রিমাইন্ড করেন তাহলে দেখবেন যে যখন সেটা পিছনে অবস্থিত হয়। তার মানে আমি এখান থেকে ডিসাইড করতে পারলাম, এটা মাইনাস দেখে ভি এর মানটা, যে আমার যে এই ঘটনার বিম্বটা হবে সেটা পিছনে তৈরি হবে, রাইট? সেটা তৈরি হবে কোথায়? পিছনে তৈরি হবে। তো এখান থেকে কিন্তু আমি সিদ্ধান্তটা ম্যাথমেটিক্যালি নিতে পারলাম। আবার আপনি যদি আরো ভালোভাবে বেসিকটা বুঝতে পারেন, আমি কিছুক্ষণ আগেই আলোচনা করছি যে ফোকাস আর মেরুর মধ্যস্থলে কোনো বস্তু রাখলে সেটার বিম্ব কিন্তু পিছনে হয়, সেটা রশ্মিচিত্রের মাধ্যমেও আমরা শিখছি। তার মানে কিন্তু এই যে এটার অ্যান্সার যে মাইনাস হবে, সেটা আপনি চিত্রের মাধ্যমেও সিদ্ধান্ত নিতে পারতেছেন, আবার ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করেও সলভ করতে পারতেছেন। তো এই জিনিসটা আপনাকে জানতে হবে। যাই হোক, তো আমরা এখানে মাইনাস দেখে বুঝলাম তাহলে কি বিম্বটা আমার কি হবে?
অতএব আমি এখানে বলতে পারি এটা একটা বাস্তব বিম্ব। প্রকৃতির একটা অংশ কিন্তু আমি বলে দিছি যে এটা একটা বাস্তব বিম্ব। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আমার আরেকটা জিনিস বলে দিতে হবে যে বস্তুটার আকার কি সেটাও নির্ণয় করতে হবে, অর্থাৎ আমার এল প্রাইমের মান বিম্বের আকার বের করতে হবে। আর আমার আরেকটা কাজ করতে হবে কি, যে এটা সিধা নাকি উল্টা সেটা। তো শুরুতে আমি আকারটা নির্ণয় করে ফেলি। আকার নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি ছিল, যে আমি এখানে লিখে দেই আবার। আকার নির্ণয় করার জন্য আমরা জানি m ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। এই সূত্রটা কিন্তু আমরা কালকে শিখছি, রাইট? তো এখানে আমরা কিন্তু এল এর মান জানি, এম এর মান তো এখন জানি না, তাহলে এল প্রাইমের মানটা এখন কিভাবে বের করব? তাহলে এটা করার আগে আমাকে পূর্বে আগে এম এর মানটা বের করে নিতে হবে। তো এম এর মানটা বের করা কিন্তু এখন ইজি হবে, কারণ আমি ইউ এর মান জানি, ভি এর মানও জানি, তাহলে কিন্তু এম এর মানটা বের করে নেওয়া সম্ভব। সে কাজটা আমি করে আসি। আমরা কি জানি যে এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ, এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। তো এখানে ভি এর মান কত? অবশ্যই কিন্তু ভি এর পরম মান হবে। আমি কিন্তু কালকে এটা বলে দিছি, ভি এর পরম মান লিখতে হবে। তো ভি এর মান যেহেতু -15, তো পরম মান তাহলে কত হবে? 15। আর ইউ এর মান কত? 7.5। তাহলে এম এর মান কত আসলো আমাদের? এম এর মান আসলো 2। এম এর মান আসলো 2। তো এখান থেকে আমি এম এর মানটা পাইলাম 2। তো এখন যদি আমি তাহলে আমার আকারটা বের করতে যাই, আমরা আকার অনুসারে সেই হিসাবে আমার সূত্রটা কি জানতাম, যে এই 2 ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এটা এম এর মান, এম ইকুয়াল টু এল প্রাইম বাই এল। তাহলে এল এর মান তো অলরেডি দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। অর্থাৎ যদি ভেঙে লিখতে চান আপনি, তাহলে এইভাবে লিখতে পারেন এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি যে 2 ইজ ইকুয়াল টু, উপরে আমার এল প্রাইম আর নিচে হচ্ছে আমার কত? এল এর মান কত? 3 সেন্টিমিটার। তাহলে ওভারঅল ফাইনালি আমার এল প্রাইমের মান কত দাঁড়াচ্ছে? 3 দুগুণা 6 সেন্টিমিটার। আমার আরেকটা অ্যান্সার আমি পেয়ে গেলাম। ঠিক আছে, সো এটা আপনারা তুলে নেবেন এবং আমি লাস্ট অংশটাও করব। ওকে, আমি তাহলে একটা কাজ করি, আমি পরের অংশটা করব। আমি এটা মুছে দিচ্ছি, আপনারা এটা তুলে নেবেন, এটা অবশ্যই তুলে নেবেন। আর আচ্ছা, এটা মুছে দেওয়ার পূর্বে একটু আমি দেখে নিতে চাই কারো কি এই পর্যন্ত বুঝতে সমস্যা হয়েছে কিনা। যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে দ্রুত আমাদেরকে জানাই দিবেন, আমি এটা এখনই করে নিব। অনেকে উত্তর বের করে ফেলছেন, মাশাআল্লাহ, অনেকে উত্তর অলরেডি বের করে ফেলছেন, খুবই ফাস্ট। ধন্যবাদ ভাই আপনাদের। ভাই ম্যাথগুলো বোর্ডে করান, যাদের বই নেই তাদের সুবিধা হবে। আমি কথাগুলো, আমার যে প্রশ্নটা ম্যাথের, সেই প্রশ্নটা কিন্তু আমি বলে দিছি, আমি আবারও বলে দিব সেম প্রশ্নটা। আর সেই প্রশ্ন ওয়াইজ আমি ডাটাটাও এঁকে নিছি। আপনারা চাইলে আমার কথা থেকে আপনারা সেটা খাতায় লিখে নেবেন, প্রশ্নটা কথা থেকে সেটা লিখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। একটু প্র্যাকটিস করতে হবে সেই জন্য। আর বোর্ডে যদি আমি লিখি, এক্ষেত্রে আপনাদেরই সময় অনেক বেশি অপচয় হবে, যেটা আমি চাচ্ছি না। এই জন্য আমি মুখ দিয়ে বলে দিচ্ছি প্রশ্নটা। ওকে, অনেকে করে ফেলছে অলরেডি। ভাই আলোর অধ্যায় থেকে কেমন প্রশ্ন হয়? যে আলোর অধ্যায় থেকে আসলে আমাদের ডুয়েটে খুব সহজ সহজ ম্যাথই আসে, তবে একটু ইউনিক ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ আপনাকে একদম সহজ ম্যাথ দিয়ে দিবে এমনটাও না, একটু ছোট ছোট ম্যাথ আসে, তবে একটু জটিল থাকে যে ম্যাথগুলো, সেগুলো দেওয়ার চেষ্টা করে। অনেক সহজ বিষয়গুলো, আলোর অধ্যায় ফিজিক্সের সব থেকে সহজ অধ্যায় মনে হচ্ছে। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা, এখন তাহলে আমরা এর পরের অংশটা করে ফেলি, যেহেতু কারো কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। একজন লিখছে যে পরম মান। হ্যাঁ, আমরা কালকে বলছি এই সূত্রে আমরা পরম মানটাই ব্যবহার করব, এম এর সূত্রে। কারণ এখানে আমরা শুধুমাত্র পরম মান কখন ব্যবহার করব না, মাইনাসটা কখন ব্যবহার করব? যখন প্রকৃতি নির্ণয় করতেছি, অর্থাৎ উল্টা নাকি সোজা সেটা নির্ণয় করব তখন। এখন কিন্তু আমি উল্টা সোজা নির্ণয় করি নাই, এখন করব। আর যখন করব তখন ওটা সূত্রে আমরা অ্যাপ্লাই করব পরম মান ছাড়া। তো এটা আপনারা তুলে নেবেন, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, এ পাশের অংশটা থাকুক। আমি এখন যে কাজটা করব, এটা সোজা নাকি উল্টা সেটা নির্ণয় করব। তাহলে আমি আবার এখানে বলতেই পারি, আবার সোজা নাকি উল্টা নির্ণয় করার জন্য কালকে আমরা কোন সূত্রটা দেখছিলাম? m ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, রাইট?
তো এখন এখান থেকে কি করতে হবে জানি, আমাকে এম এর মানটা বের করতে হবে। যদি এম এর মানটা পজিটিভ হয় তাহলে সোজা, আর নেগেটিভ হলে উল্টা, এটা তো আমরা জানি। তো সেই কাজটা খুব দ্রুত করে ফেলি, খুবই সহজ জিনিস। মাইনাস ভি এর মান কত ছিল, -15। ভি এর মান ছিল -15, যেহেতু পরম মান না ওই জন্য মাইনাস সহকারে আমি ভি এর মানটা লিখছি। ইউ এর মান 7.5। তো ক্যালকুলেট করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা ক্যালকুলেট করলে হবে 2। এম এর মান কি পজিটিভ হইলো নাকি নেগেটিভ? এম এর মান হইলো পজিটিভ, আর এম এর মান যখন পজিটিভ তখন আমি সিদ্ধান্ত নিতেই পারি যে আমার অতএব বিম্ব কি হবে, বিম্ব হবে সোজা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অতএব উত্তরগুলো সবগুলো একসাথে লিখে ফেলতে পারেন এখন আপনারা, যে বিম্বটার আকার পাইলাম 6 সেন্টিমিটার, বিম্বটা হবে কি অবাস্তব বিম্ব পিছনে, এবং বিম্বটা হবে সোজা। আর এই যে অ্যান্সারগুলো আসলো, বিম্ব সোজা হবে, অবাস্তব হবে, আর 3 সেন্টিমিটার বস্তুর বিম্ব হলো 6 সেন্টিমিটার অর্থাৎ বিবর্ধিত হবে, সেটা কিন্তু ম্যাথ করে যে সলভ করা লাগবে সেটাও কিন্তু এখন বিষয়টা আপনার ব্যাপারটা এমনও না। আপনি রশ্মিচিত্র আঁকায়ও কিন্তু এই ম্যাথটা সলভ করে ফেলতে পারেন, যদিও আমরা খাতার মধ্যে ক্যালকুলেট করে বের করব, কিন্তু আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে সেটা রশ্মিচিত্র আঁকায় করে ফেলতে পারতেন। তো এই জন্যই আমার রশ্মিচিত্রগুলো করানো, যাতে আপনার ম্যাথ ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তো আমরা এরপরে পরের ম্যাথটা করব। এটা ম্যাথ আপনারা আশা করি বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আমি দেখে নেই। একজন লিখছে তাহলে বাস্তব লিখছে কেন? ভাই এখানে কোথাও বাস্তব লিখেনি, এখানে বলা হয়েছে, আমি প্রশ্নটা আবার বলতেছি আপনাকে, 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যস্থলে 3 সেন্টিমিটারের একটি বস্তু রাখা হলো। বস্তুটির বিম্বের প্রকৃতি ও আকার নির্ণয় করো। তো এখানে আপনি যদি লক্ষ্য করেন কোথাও বাস্তব বিম্ব বলা হয়নি, এবং উত্তরে বলে দেওয়া হয়েছে অবাস্তব বিম্ব। যাদের বই আছে তারা দেখলে বুঝতে পারবে এখানে অবাস্তব বলা হয়েছে। তো আমাদের উত্তরটা একদম মিলে গেছে বইয়ের সাথেও। তো আমরা পরবর্তী ম্যাথে যাব এখন। তো পরবর্তী ম্যাথটা একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আমরা সলভ করব, এবং সেটা আমাদের একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, যে জন্য এটা আমরা করব এখন। কারণ আমাদের নিয়মের আওতায় যে ম্যাথগুলো সেগুলো তো আপনারা এখন নর্মালি পারবেন, একটু ডিফারেন্ট টাইপের ম্যাথগুলোতে আমরা যাব। আর ইম্পর্টেন্ট ম্যাথ সেটা হচ্ছে এই অধ্যায়ের একটা বাতির ম্যাথ সলভ করব আমরা এখন। এই বাতির ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটা বইয়ের মধ্যে এক পাতা করে করে করা আছে, আমরা সেটা কয়েক লাইনের মধ্যে সলভ করে ফেলতে পারবো। প্রশ্নটা পড়ি, এটা হচ্ছে উদাহরণের 19 নাম্বার ম্যাথ, ঠিক আছে? সবাই ভালোভাবে প্রশ্নটা শুনবেন। এখানে বলা হয়েছে একটা বাতি পর্দা থেকে 6 মিটার দূরে আছে। একটা বাতি পর্দা থেকে 6 মিটার দূরে আছে। কথাটা শোনার সাথে সাথে আমি যে কাজটা করব, এটা চিত্রের মাধ্যমে নিয়ে আসি। যে এটা একটা বাতি, আমি ধরে নিলাম এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বাতি, ঠিক আছে? এটা একটা পর্দা, বলছে একটা বাতি পর্দা থেকে 6 মিটার দূরে আছে। তো আমরা সেটা কিন্তু এঁকে ফেললাম, ঠিক আছে? একটা বাতি পর্দা থেকে 6 মিটার দূরে আছে। বাতিটির 3 গুণ বিবর্ধিত বিম্ব পর্দায় ফেলতে হবে। তার মানে এই বাতিটার 3 গুণ বিবর্ধিত বিম্ব, অর্থাৎ 3 গুণ বড় একটা বিম্ব পর্দায় ফেলতে হবে। ওকে, দর্পণটি কোথায় রাখতে হবে এবং এজন্য কি ধরনের দর্পণ প্রয়োজন? তো এখন আমাকে কিন্তু বলে দেয়নি দর্পণটা কোথায় রাখতে হবে, কি ধরনের দর্পণ প্রয়োজন। তো এজন্য আমি একটা কাজ করতে পারি, আমি বাই ডিফল্ট আমি ধরে নিলাম যে আমার দর্পণটা এখানে, আমি জাস্ট ধরে নিলাম এটা হচ্ছে আমার দর্পণ, জাস্ট ধরে নিলাম। তো তাহলে এখন যদি এখানে ধরে নিই কি ধরনের দর্পণ বা কি ধরনের দর্পণ ব্যবহার করা লাগবে, সেগুলো আমরা ক্যালকুলেট করলেই বুঝতে পারবো, তাই না? আমাদের যদি এফ এর মান পজিটিভ আসে তাহলে বলতে পারবো সেটা অবতল দর্পণ, এফ এর মান যদি নেগেটিভ আসে এফ এর মানটা, তাহলে বলবো এটা উত্তল দর্পণ। সেটা আমরা ক্যালকুলেট করলেই বুঝবো। তো এখন আমরা কি জানি, দর্পণ থেকে এই বাতির দূরত্বকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি? আমরা এটা কিন্তু আমরা সবাই জানি যে দর্পণ থেকে বাতির দূরত্বকে আমরা ডিনোট করতে পারি ইউ দিয়ে, কারণ বস্তুর দূরত্বকে ইউ দিয়ে ডিনোট করে। আর দর্পণ থেকে বিম্বটা কোথায় তৈরি হবে? পর্দায়। তাহলে দর্পণ থেকে এই পর্দার দূরত্বকে আমরা কি বলতে পারি? নর্মালি যদি আমি বলি দর্পণ থেকে পর্দার দূরত্ব, তাহলে কি হবে? সেটা হবে আমার ভি, কারণ আমার বিম্বের দূরত্বকে কি দিয়ে ডিনোট করি? ভি দিয়ে ডিনোট করি। তাহলে বস্তুর দূরত্বকে ইউ দিয়ে, আর এই বিম্বটা যেহেতু এখানে হবে সেই দূরত্বটাকে ভি দিয়ে ডিনোট করলাম, তাই না? এখন প্রশ্নটা কি বলছিল?
প্রশ্নটা যদি আরেকবার পড়ি বোঝার জন্য, একটা বাতি পর্দা থেকে 6 মিটার দূরে আছে, সেটা আমরা লিখে ফেলছি। বাতিটির 3 গুণ বিবর্ধিত বিম্ব। আচ্ছা, এই জায়গাতে একটু ব্রেক নিচ্ছি। 3 গুণ বিবর্ধিত মানে কি? 3 গুণ বড় বিম্ব। আর আমি কালকে কিন্তু একটা কথা বলছি, বিবর্ধনের ক্ষেত্রে আপনার দুইটা কথা মাথায় রাখা লাগবে, যে বিম্বটা কত গুণ বড় আর কত গুণ দূরে অবস্থিত। যেহেতু বলছে 3 গুণ বড়, সুতরাং আমি বিবর্ধনের মানটাও তাহলে বলে দিতে পারি, আমার এম এর মান হচ্ছে এখানে 3, কারণ 3 গুণ বিবর্ধিত। পর্দায় ফেলতে হবে, দর্পণটি কোথায় রাখতে হবে আর কি ধরনের দর্পণ। তো এখন তাহলে আমরা সেটা বের করব। এখন একটা জিনিস আমরা খুবই নর্মালি খেয়াল করলে দেখতে পারবো যে এম ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এম ইজ ইকুয়াল টু আমরা জানি ভি বাই ইউ, রাইট? আমরা জানি ভি বাই ইউ। তাহলে এম এর মান তো অলরেডি এখানে দেওয়াই আছে। কত দেওয়া আছে? 3। তাহলে আমি এম না লিখে ডিরেক্টলি যদি লিখি 3 ইজ ইকুয়াল টু ভি বাই ইউ, কোনো সমস্যা না? কোনো সমস্যা না। তাহলে আমরা এখানে তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারি? ইউটাকে যদি এ পাশে নিয়ে আসি লিখতে পারি 3u, ভি ইজ ইকুয়াল টু 3u। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন এই চিত্রটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন নিজে থেকে, আপনার সেন্স থেকে, আপনি কি এটা বলতে পারেন যে আপনার এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব, দুইটা দূরত্ব যদি যোগ করে দেন তাহলে কিন্তু পুরা দূরত্বটা একসাথে হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ ইউ আর 6 মিটার যোগ করলে আপনার ভি এর সমান হবে, রাইট? আপনি দেখেই বুঝতে পারতেছেন এইটুক দূরত্ব আর এইটুক দূরত্ব যোগ করে দিলে পুরা দূরত্বটা হয়ে যাবে, যেটা ভি এর সমান। তাহলে সেইখান থেকে, ওই কনসেপ্ট থেকে কিন্তু আমি বলতেই পারি যে আমার ইউ প্লাস 6 ইকুয়াল টু ভি। আশা করি বুঝতে পারছেন এটা, কারণ এটুক দূরত্ব অর্থাৎ বস্তুর দূরত্ব কি ছিল? ইউ। আর এই বস্তু থেকে আবার পর্দার দূরত্ব কত? 6 মিটার। পুরাটাই তাহলে কার সমান? ভি এর সমান, কারণ পুরাটাকে তো আমরা ভি দিয়ে ডিনোট করছি। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি। আবার ভি এর মান তো অলরেডি এখানে বের করে রাখছি। কত রাখছি? 3u। তাহলে এটাকে যদি আরেকটু ক্যালকুলেট করি তাহলে আমি লিখতে পারি ইউ প্লাস 6 ইকুয়াল টু ভি এর জায়গায় আমি লিখতে পারবো 3u, কারণ এটা আমরা এখানে পাইছি। এখন এই ইউটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে, 3u মাইনাস ইউ হবে, অর্থাৎ আমার হবে 2u ইকুয়াল টু 6, রাইট? 2u হবে ইকুয়াল টু 6। অতএব ইউ ইকুয়াল টু কত যাচ্ছে? 2টা এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে 3 মিটার। তো তাহলে আমরা কিন্তু ইউ এর মানটা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখন বলতেই পারি আমাদের দর্পণটা এই বাতি থেকে 3 মিটার দূরে অবস্থিত। ঠিক আছে, এই দর্পণটা বাতি থেকে 3 মিটার, কারণ ইউ এর মান যেহেতু 3, তাহলে আমি এটা বলতেই পারি 3 মিটার দূরে অবস্থিত। আমি এটা লিখে ফেলি যে দর্পণটি বাতি থেকে 3 মিটার দূরে অবস্থিত। আর আরেকটা কথা, এটা কি ধরনের দর্পণ আপনি কিভাবে বুঝবেন? যখন এই প্রশ্নটা আসবে যে এটা কি ধরনের দর্পণ, আপনার জাস্ট ডিসাইড করতে হবে এফ এর মান কত। কারণ আমরা তো জানি অবতলে এফ এর মান পজিটিভ আর উত্তলে নেগেটিভ। তো এফ এর মান যদি এখন আমরা ক্যালকুলেট করে পজিটিভ পাই তাহলে অবতল, আর নেগেটিভ পাইলে উত্তল। তো সেটা আমরা করব। এফ এর মান বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এগেইন আমরা আদর্শ সমীকরণটা এখানে ইউজ করতে পারি। আমরা কি জানি? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তাহলে আমরা কিন্তু ইউ এর মান, ভি এর মান কি আমরা জানি? আচ্ছা, আমরা তো ইউ এর মান পেয়েছি 3 সেন্টিমিটার, ভি এর মান তো জানি না। তো ভি এর মানটা তাহলে একটু বের করে রেখে দিই এখানে। 3 ইন্টু ইউ এর মান কত? 3, 3 3 9, অর্থাৎ 9 মিটার। তাহলে ইউ এর মান, ভি এর মান যেহেতু দুইটাই আমরা এখন জানি, তাহলে তো এফ এর মান বের করা খুবই ইজি হয়ে যাবে। 3 প্লাস 1/9 ইজ ইকুয়াল টু 1/f। তো এটাকে যদি এখন সলভ করি তাহলে আমার এফ এর মানটা ডিরেক্টলি চলে আসবে। আমরা এটাকে যদি সলভ ফাংশন দিয়ে সলভ করি তাহলে আসবে 2.25 মিটার। আপনারা এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করবেন, দেখবেন অ্যান্সার আসবে 2.25 মিটার। তো এখন এফ এর মান কি পজিটিভ নাকি নেগেটিভ? এফ এর মান কিন্তু পজিটিভ, আর পজিটিভ এফ এর মান যখন হইল তখন আমি সিদ্ধান্ত নিতেই পারি এটা হচ্ছে আমার একটা অবতল দর্পণ। তাহলে উত্তর হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ। তাহলে উত্তরে আমি এই আমাদের দূরত্বটা এটা বলে দিতে পারি, দর্পণটি বাতি থেকে 3 মিটার দূরে অবস্থিত আর এটা একটি অবতল দর্পণ। তো এই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা প্রশ্নটা লিখে নিতে চাচ্ছেন, আমি আবার প্রশ্নটা বলে দিচ্ছি আমি,
যে একটা বাতি পর্দা থেকে 6 মিটার দূরে আছে, বাতিটির 3 গুণ বিবর্ধিত বিম্ব পর্দায় ফেলতে হবে, রাইট? 3 গুণ বিবর্ধিত বিম্ব পর্দায় ফেলতে হবে, যার কারণে এম এর মানটা কত হয়েছে? 3। তারপরে বলছে দর্পণটিকে কোথায় রাখতে হবে। তো আমরা কিন্তু জানি না দর্পণটি কোথায় রাখতে হবে আর কি ধরনের দর্পণ, তাই বলছে দর্পণটিকে কোথায় রাখতে হবে এবং এর জন্য কি ধরনের দর্পণ প্রয়োজন হবে। তো এই জন্য বাই ডিফল্ট আমি ধরে নিছি এটাই আমার দর্পণ। আমি ক্যালকুলেট করে দেখব যে এটা আসলে কি ধরনের দর্পণ হবে। এখন আরেকটা জিনিস, আমি এখানে একটা জিনিস এক্সট্রা বলে নিই আপনাদের, আপনারা যারা এতক্ষণ থেকে বেসিকগুলো দেখছেন, এটা যে অবতল দর্পণ, এটা আপনাকে বলে দেওয়া হোক না হোক, আপনার অ্যান্সারটা কিন্তু আপনার মাথায় আগেই চলে আসা দরকার। কেন বলেন তো? কারণ বাতিটার এই বিম্ব যদি এখানে ফেলতেই হয়, তো সামনে যদি পর্দায় বিম্ব ফেলি, আচ্ছা উত্তলে কি কখনো বাস্তব বিম্ব হয় যে আমি সামনে বিম্ব ফেলবো? উত্তলে কি কখনো হয়? হয় না। তো যেহেতু সামনে বিম্ব করতে হয়েছে, এটা তো অবতল দর্পণ হতেই হবে। আমাদের আগের কনসেপ্ট থেকে এটা নর্মালি বলে দেওয়া যায়। তো এই জিনিসটা আমরা জাস্ট ক্যালকুলেট করে বের করলাম। তো এখান থেকে কী করতে হলো, আমি ধরে নিলাম যে আমার বাতির দূরত্ব বাই ডিফল্ট ইউ আর বিম্বের দূরত্বকে বাই ডিফল্ট ধরে নিলাম ভি, এবং আমরা তারপরে কি দেখলাম, যেহেতু এম এর মান 3, এম ইকুয়াল টু ভি বাই ইউ, অতএব ভি ইকুয়াল টু 3u, এটা আমরা লিখতে পারি। আরেকটা জিনিস দেখছি, এই ইউকে আর এই 6 মিটারকে দুইটা দূরত্ব যোগ করলে ওভারঅল ভি এর দূরত্বের সমান হবে। সেই জিনিসটা এখানে করে আমি ইউ এর মানটা বের করলাম, আর এখানে ইউ এর মানটা অ্যাসাইন করলে ভি এর মানও পাই গেলাম। ইউ আর ভি যখন দুইটাই পাইছি, তখন এফ এর মান পাওয়াটা আর কোনো বিষয় না, সেটাও আমরা করে ফেলছি। তো আপনারা এটা তুলে নেবেন। আমরা এরপরে লাস্ট একটা ম্যাথ করবো, এন্ড এখান থেকে শেষ করে দিব আমরা। ওই ম্যাথটা করলে আশা করি এই অধ্যায়ের বাকি যে ম্যাথগুলো আপনারা পারবেন, কারণ যে জটিল ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করে দিচ্ছি। এই ম্যাথগুলোই কিন্তু এই অধ্যায়ের সর্বোচ্চ জটিল ম্যাথগুলোর মধ্যে আছে, যেগুলো আমরা সলভ করে দিচ্ছি। বাকিগুলো আশা করি আপনারা পারবেন। তাছাড়াও আমি একটা কাজ করব, আপনাদেরকে কিছু ম্যাথ আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব গ্রুপে। তো সেই ম্যাথগুলো আপনারা সবাই করবেন, আমি দেখব সেই ম্যাথগুলো আপনারা পারেন কি না। আমি আরও কিছু ম্যাথ দিব এখানে নতুন সংশ্লিষ্ট করে। আমি একটু কমেন্ট পড়ে নিই। একজন লিখছে উত্তল দর্পণে সবসময় পিছনে বিম্ব হয়, অর্থাৎ এখানে দর্পণ হবে অবতল দর্পণ। জি অবশ্যই, একদম ঠিক বলছে। অবাস্তব সোজা বিবর্ধিত, আচ্ছা এটা আগের কমেন্ট ছিল। ফিজিক্সের জন্য কোন বইটা সব খুব ভালো হবে? যে ফিজিক্সের জন্য ডুয়েট অ্যাডমিশনের সব থেকে যেই বই থেকে প্রশ্ন হয় নর্মালি, সেটা হচ্ছে শাহজাহান তপন বই। আমরা সেই বই থেকেই আপনাদেরকে করাচ্ছি। আপনারা শাহজাহান তপনের বইটা পড়বেন, এবং এই বইয়ের 2টা পার্ট আছে, সেগুলো নিয়ে আমরা গত ক্লাসে বলছিলাম। তো সেই হিসাবে এখন যেহেতু সেকেন্ড পার্টের ক্লাস হচ্ছে, আপনারা সেকেন্ড পার্টের বইটা ব্যবহার করবেন। তো আমরা এখন এটা আপনারা তুলে নেবেন, এবং আমরা লাস্ট অঙ্কটার প্রিপারেশন নিব। এইবার আমরা আমাদের আরেকটা ম্যাথ সলভ করব, যেটা হচ্ছে আমাদের বইয়ের 10 নাম্বার উদাহরণের 10 নাম্বার অঙ্কটা। যাদের বই আছে তারা তো সেখান থেকে দেখে নিতে পারবে, আর অন্যথায় আমি এটা বলে দিচ্ছি, প্রশ্নটা ভালোভাবে আপনারা লিখে নেবেন। এই প্রশ্নটাতে আমাদের যে বেসিক কনসেপ্টগুলো ছিল সেটা অনেক কাজে দিবে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। এখানে বলা হয়েছে যে 12 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট, আমাদের কিন্তু লাস্ট অঙ্ক এটা, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। 12 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে? 12 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে? অর্থাৎ একটা অবতল দর্পণ, সেটা ডিরেক্টলি বলেই দিছে। সো এটা নিয়ে আমাদের কনফিউশনের কোনো কিছু নাই, এটা একটা
অবতল দর্পণ, আমি এঁকে ফেললাম একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ। তো এটার ফোকাস দূরত্ব কিন্তু আমাদেরকে বলে দিছে, ফোকাস দূরত্ব অর্থাৎ এফ এর মান কত বলছে এখানে 12 সেন্টিমিটার। বিশিষ্ট একটা অবতল দর্পণ থেকে কত দূরে একটা বস্তু স্থাপন করলে, অর্থাৎ আমার বস্তুর দূরত্বটা আমাকে বের করে দেখাইতে হবে। বস্তু স্থাপন করলে বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে, অর্থাৎ বিম্বটা বস্তুর থেকে 3 গুণ বড় হবে। আর বিম্ব যখন বস্তুর থেকে 3 গুণ বড়, তো তখন তো আমি বলে দিতেই পারি আমার যে এম এর মান সেটা হবে 3। তো এটা আমাকে করতে হবে। এখন এই ম্যাথটা করতে গেলে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, দেখেন এম এর মান কত দেওয়া আছে 3, আর আমরা নর্মালি কি জানি যে এম ইজ ইকুয়াল টু, আমি লিখে ফেলি যে এম ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভি বাই ইউ। তাহলে এম যেহেতু এখানে 3, তাহলে আমি ডিরেক্টলি লিখতেই পারি 3 ইজ ইকুয়াল টু ভি বাই ইউ, রাইট। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে 3u, ভি ইকুয়াল টু 3u। এখন দর্পণে যদি আমি আদর্শ সমীকরণটা ব্যবহার করি, দর্পণের আদর্শ সমীকরণ, তাহলে কিন্তু আমার এই ম্যাথটা সলভ হয়ে যাবে। কিন্তু একটা জায়গায় জাস্ট একটা প্রবলেম আছে। প্রবলেমটা কোথায় আমি বলি এই ম্যাথে, আমরা যখন রশ্মিচিত্রগুলো আঁকাইছিলাম তখন অবতল দর্পণে বাস্তব বিম্ব হয়েছে নাকি অবাস্তব? এখন উত্তরটা হবে বাস্তবও তো হয়েছে অবাস্তবও তো হয়েছে। এখন বিম্বটা যখন বিবর্ধিত হয়েছিল, মানে বিবর্ধিত বিম্ব কি বাস্তব হয়েছিল নাকি অবাস্তব হয়েছিল? চিত্রগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন যে সামনের দিকেও বিম্ব বড় হয়েছিল, পিছনের দিকেও তো বিম্ব বড় হয়েছিল, তার মানে অবতল দর্পণে মানে বিবর্ধিত বিম্ব বাস্তবও হইতে পারে আবার অবাস্তবও হইতে পারে। আমরা কিন্তু সেটা আগে অ্যানালাইসিস করে দেখছি রশ্মিচিত্রের মাধ্যমে। তাহলে বাস্তব হতে পারে অবাস্তবও হইতে পারে। দ্যাটস ওয়াই আমার যে ভি এর মানটা এটা 3u, তাহলে আমি কেন বসাবো? মানে এটা তো বাস্তব হইলে 3u ঠিক আছে, কিন্তু অবাস্তবও তো হইতে পারে, তাহলে তো -3u আমাকে বসাইতে হবে। এক্স্যাক্টলি সেম কাজটা আমরা করব, যে আমরা প্লাস দিয়েও একবার করব ম্যাথটা, মাইনাস দিয়েও একবার সলভ করব। আশা করি বুঝতে পারছেন কেন এটার উত্তর কিন্তু, মানে এটা নর্মালি কিন্তু অনেকে মুখস্থ করে রাখে যে অবতল দর্পণে বিবর্ধিত বিম্ব বাস্তব অবাস্তব উভয় হতে পারে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কেন হইতে পারে, সেটার এক উত্তর কিন্তু আপনাদের কাছে এখন আছে। কারণ এটা আমরা চিত্রের মাধ্যমে আমরা এত দুইটা ক্লাসে যে এত আলোচনা করছি, যার কারণে এটা এই জিনিসটা কিন্তু এখন আপনাদের বোঝা দরকার, কারণ সেটা কিন্তু বলা হয়ে গেছে। আমরা চিত্রের মাধ্যমে অ্যানালাইসিস করেই দেখছি যে অবতল দর্পণে বিবর্ধিত বিম্বটা সামনেও হইতে পারে পিছনেও। দ্যাটস ওয়াই আমি যেটা কাজ করব, দুই ক্ষেত্রে ম্যাথটা সলভ করব। যদি বাস্তব হয়, বাস্তব বিম্ব ধরে, বাস্তব বিম্ব ধরেও কাজটা করব, তাহলে এই ক্ষেত্রে আমার ভি এর মানটা কি হওয়া লাগবে +3u, রাইট। ওকে, এখন আদর্শ সমীকরণটা লিখি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, রাইট। এখন যদি ইউ এর মানটা লিখি, ইউ এর মান কত আমি তো বের করব, আমি এটা জানি না। ভি এর মান কত, ভি ইকুয়াল টু লিখতে পারি 3u ইকুয়াল টু 1/f এর মান কত 12 সেন্টিমিটার। পজিটিভ কেন? অবতল দর্পণ। পুরা সমীকরণে কি ইউ ছাড়া কোনো অজানা মান আছে? না। তো এটাকে সলভ করলে ডিরেক্টলি আমি ইউ এর মানটা পায়ে যাব, যেটার উত্তর হচ্ছে আমার কত 16 সেন্টিমিটার, যেটার উত্তর হচ্ছে আমার 16 সেন্টিমিটার। আপনি সলভ ফাংশন ইউজ করে যদি এটা সলভ করেন ডিরেক্টলি উত্তর পাওয়া যাবেন। আবার তাহলে অবাস্তব ধরেও তো আমাকে করতে হবে, তাহলে অবাস্তব ধরে যদি অবাস্তব ধরে করি, তাহলে আবার অবাস্তব ধরলে ভি এর মানটা কি 3u হবে? না, -3u হবে এবার, কারণ সেটা পিছনের দিকে ধরছি আমরা। তাহলে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। আমি যদি এখন মান বসাই দেই, ইউ এর মান কত এখানে আমাদের, এখানে ইউ এর মান তো আমি বের করবো, সো এটা লিখলাম না। ভি এর মান কত -3u, এখানে মাইনাস ছিল না, এখানে কিন্তু আমি মাইনাস লিখছি, এটাই জাস্ট পার্থক্য। আর এফ এর মান তো 12 সেন্টিমিটার একই। এটাকেও যদি আমি সলভ করি তাহলেও একটা ইউ এর মান পাই যাব, এবং সেটার উত্তর হবে আমার 8 সেন্টিমিটার। তো এই হচ্ছে আমার অঙ্কের উত্তর। যদি ম্যাথটা না বুঝে থাকেন অবশ্যই আবার বলবেন, আমি এটা আবার বুঝাই দিব। ও অলরেডি বের করে ফেলছে অনেকে অ্যান্সার, অবাস্তব এফ ইকুয়াল টু 8। ধন্যবাদ রাজু ভাই। আপনাদের মধ্যে অনেকেই অনেক অ্যাডভান্স দেখতেছি যে ম্যাথগুলা আগে থেকেই সলভ করে অ্যান্সারগুলো লিখে দিচ্ছেন, বিষয়টা খুবই ভালো। তো আশা করি এই অধ্যায়ের যে বাকি ম্যাথগুলো এইভাবে আপনারা সবাই পারবেন, কারণ এই অধ্যায়টা বোঝার জন্য আসলে প্রত্যেকটা প্রশ্নের পিছনে আপনি যখন একটা ম্যাথ করবেন
আপনার মাথায় এই প্রশ্নটা যদি আসে যে এটা কেন হইলো, তাহলে সাথে সাথে আপনার পুরা ক্লাস যদি আপনি করে থাকেন, এর উত্তরটাও আপনার মাথায় চলে আসবে যে এটা কেন হইলো। কারণ প্রত্যেকটা কারণ, একটা ম্যাথে যে ঘটনাগুলো ঘটতেছে, প্রত্যেকটা ঘটনা কেন ঘটতেছে, প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটার কারণ কিন্তু আপনার কাছে এখন আছে। কারণ প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে গেছে। সুতরাং কোন ক্ষেত্রে কোন জিনিসটা কেন হইল না হইল, প্রত্যেকটা জিনিস আপনি নিজে এক্সপ্লেন করতে পারবেন যদি পুরা ক্লাসগুলো আপনি বুঝে থাকেন। তো গতকালকে এবং আজকের ক্লাসের মধ্যে আমাদের ফিজিক্সের একটা অধ্যায় কিন্তু আমরা শেষ করে ফেললাম, এবং এটা খুবই সহজ একটা অধ্যায়, আর খুব সহজভাবেই আমরা এটা শেষ করে ফেললাম। আপনারা যদি এই অধ্যায়টা করেন, তো এটা আপনার ডুয়েট অ্যাডমিশনের জন্য অনেক বড় একটা অপরচুনিটি হয়ে গেল, অনেকটা আগায় থাকলেন আপনি। কারণ একটা অধ্যায় শেষ করা মানে কিন্তু অনেক কিছু। তো এই অধ্যায়ের সবগুলো ম্যাথ আপনারা চেষ্টা করবেন করার। এখন পর্যন্ত কিছু কিছু ম্যাথ তারপরে হয় এমনও হইতে পারে যে আপনার মাথায় এখনও কাজ করতেছে না বা একটু ঝামেলা হইতেছে, আশা করি এটা হবে না। তবে কিছু ব্যতিক্রম ম্যাথ থাকা এই ঝামেলাটা হতেও পারে। যদি এমনটা তারপরেও হয়, আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে গ্রুপে, যেহেতু এগুলো নিয়ে আমি আলোচনা করব বা গ্রুপের মধ্যে এটা করে দিব ম্যাথগুলা, যদি আপনাদের এমন মনে হয় কখনো। আর আপনারা নিজেরা চেষ্টা করবেন, এবং এই পুরা অধ্যায়ের যে নোট ডাউন আপনারা যদি করে থাকেন, নোট করে থাকেন, সেই নোটটাও গ্রুপে আপলোড করে দিবেন। আমি আপনাদের নোটটা অবশ্যই দেখব। আর পুরো অধ্যায়টা এভাবে গুছায় রাখবেন। সবাই ভালো থাকবেন। আর আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।